একটা বাচ্চা মেয়েকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে লোকজন। লোকটার মাথায় একটা শীতের টুপি আর গায়ে একটা ময়লা জীর্ণশীর্ণ চাদর পেঁচানো। অথচ এখন গ্রীষ্মের তীব্র গরমে মানুষ পাগল প্রায়। বাচ্চা মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো তার সাথে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটাকে কিছু একটা বশ করে রেখেছে। মেয়েটার বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে। হাঁটতে হাঁটতে লোকটা মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীর একটা পরিত্যক্ত গ্রামের মাঝে চলে আসলো। এখানকার বাড়িঘরগুলো ছনের তৈরি, অনেক পুরনো। মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর। সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যায়। তবে গ্রামে কোনো বাচ্চা নেই, সবার বয়সই 7-8। ওই লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। শিকারী যেমন শিকার সামনে দেখে খুশি হয়, তেমনি এই গ্রামের মানুষগুলোর চেহারায় এক অতৃপ্ত পিপাসা জেগে উঠেছে বাচ্চা মেয়েটাকে দেখে। এক এক করে সবাই ওই লোকটা আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো, আর সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হলো। চারিদিকে আগুনের মশাল জ্বালানো। গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলাকার হয়ে বসে পড়ল। বাচ্চা মেয়েটা নিজে নিজেই গিয়ে তাদের ঠিক মাঝখানে শুয়ে পড়ল। শীতের টুপি পরা লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটাতে চুমু খেল। তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়তে লাগলো। গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটার দিকে। ওই লোকটা মন্ত্র পড়া শেষে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা খুলে দিল। এবার মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে উঠে যেতে চাইল, কিন্তু চারজন এসে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুইয়ে দিল। মেয়েটা কান্না করতে করতে বলল, আমি আমার মায়ের কাছে যাব, আমার খুব ভয় করছে, আপনারা কারা? সেখানে থাকা সবাই অট্ট হাসিতে মেতে উঠল। মেয়েটার কাকুতি মিনতি যেন তাদেরকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে। হঠাৎই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেলল। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। মেয়েটার কাকুতি মিনতিও বন্ধ হয়ে গেল এক নিমিষেই। একটা বৃদ্ধ লোক এগিয়ে এসে হাত পাতল সামনে। শীতের টুপি পরা লোকটা মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল। বৃদ্ধ কাটা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে নিয়ে রাখল। কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কররূপী বৃদ্ধা মহিলা কুঁড়ে ঘর থেকে বের হয়ে মাথাটা নিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে গেল। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকুতি করছে। আমি তাকে বাঁচানোর আগেই পেছন থেকে একটা হাত এসে বাচ্চাটাকে টান দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমি আমার রুমে। চারিদিকটা কেমন এক নিস্তব্ধতায় ছেয়ে আছে। পাশের রুম থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে। মা সূরা জিন তেলাওয়াত করছে। কিন্তু এত সকালে মা সূরা জিন কেন তেলাওয়াত করছে? বিষয়টা বোঝার জন্য আমি ধীরে ধীরে উঠে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করেই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনো ঘুমিয়ে আছে। তাহলে এতক্ষণ কোরআন তেলাওয়াত করছিল কে? বিষয়টা মনের ভুল ভেবে আমি উল্টো ঘুরে যখন মায়ের রুম থেকে বের হতে যাব, তখনই বিভৎস চেহারার এক বৃদ্ধা মহিলা এসে আমার মুখ চেপে ধরল সামনে থেকে। আমি আবার ঘুম থেকে উঠে গেলাম। মানে আমি স্বপ্নের মাঝেই ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখেছি। এবার আমি সত্যি ঘুম থেকে উঠেছি কিনা সেটা চেক করার জন্য নিজের গালে জোরে একটা থাপ্পড় দিলাম। অনেক ব্যথা পেয়ে বুঝলাম সত্যি এবার ঘুম ভেঙেছে আমার। আবার আমার কানে ভেসে আসলো মায়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত, কিন্তু এবার মা সূরা ইয়াসিন তেলাওয়াত করছিল। আমার মায়ের কোরআন তেলাওয়াত ছিল খুবই সুন্দর এবং শ্রুতিমধুর। মায়ের বাবা মানে আমার নানা ছিল বড় একজন আলেম। আমার নানার কাছ থেকে মা এত সুন্দর করে তেলাওয়াত শিখেছে। আমি উঠে ধীর পায়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম। এটাও কি আমার স্বপ্ন নাকি সত্যি? গিয়ে দেখলাম মা জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে এক মনে। এবার একটু শান্ত হয়ে আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসলাম। মা আমাকে দেখে তেলাওয়াত শেষ করে কোরআন মজিদ বন্ধ করে তাতে চুমু খেয়ে তাকের ওপর রেখে বলল, কি ব্যাপার মহারানী, আজকে তো সকালে চাঁদ মুখখানার দর্শন পেলাম যে? আমি বললাম, আমি আবার সেই স্বপ্নটা দেখেছি মা। একটা বাচ্চা, একটা ভয়ঙ্কর দেখতে বৃদ্ধা মহিলা। মা এটা শুনে একটু চিন্তিত হয়ে বলল, ওসব কিছু না, স্বপ্ন তো স্বপ্নই। বাস্তব দুনিয়ার সাথে স্বপ্নের দুনিয়ার কোনো যোগসূত্র নেই, এসব চিন্তা করিস না। আমি বললাম, কিন্তু মা ছোটবেলা থেকে এই একই স্বপ্ন বারবার দেখা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমার কেন জানি মনে হয় তুমি আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছ, কিছু তো গোপন করেছ যেটা আমাকে ভাবাতে বাধ্য করে। মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, মানুষের মাথার মস্তিষ্কের ওজন মাত্র 14 গ্রাম হয়ে থাকে। এই 14 গ্রামের মস্তিষ্ক প্রতিদিন 6000 চিন্তাধারা তৈরি করার ক্ষমতা রাখে। তার মাঝে সেভ করে রাখতে পারে মাত্র 10%। বাকি 90% চিন্তা অটোমেটিক মস্তিষ্ক ডিলিট করে দেয়। আর ওই সেভ করে রাখা 10% চিন্তাই মানুষকে ভালো থাকতে দেয় না।
কিন্তু মানুষ চাইলে ওই 10% চিন্তা নিজে থেকে ডিলিট করতে পারে হাসি খুশি থাকার মাধ্যমে। সেটা সবাই পারে না। আমি চাই তুই এসব চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। যখনই কোনো খারাপ চিন্তা তোর মাথায় ঝেঁকে বসবে, এখন তোর মা বেঁচে আছে, আর তোর মা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি সে হতে দিবে না। এত সুন্দর করে বুঝিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে মা কিচেনে চলে গেল নাস্তা বানাতে। মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে, কারণ এমন একজন মা পেয়েছি আমি। আমার নাম হিসমা। আমি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি। আমার অনেক ইচ্ছে সাংবাদিক হয়ে মানুষের সামনে সমাজের কালো সত্যগুলো তুলে ধরা। আমাদের এই বাইরের চোখে দেখা সুন্দর সমাজের মুখোশের আড়ালে এমন কিছু সত্য ধামাচাপা পড়ে যায় যা আমরা খালি চোখে দেখতে পাই না। আমি সেই নির্মম সত্যগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের সাথে মরিয়ম নামের একটা মেয়ে পড়তো। মেয়েটা অন্য সবার থেকে আলাদা ছিল। মরিয়মের মা বাসায় বাসায় কাজ করত, কারণ মরিয়মের বয়স যখন 5 বছর তখন তার বাবা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে মরিয়ম একটু অন্যরকম স্বভাবের হয়ে গিয়েছে। কারোর সাথে মিশে না, সবসময় একা একা থাকে। আমরা সবাই ওকে ভূত বলে খ্যাপাতাম। কিন্তু একদিন হঠাৎ করেই নবনির্মিত একটা ভবনে মরিয়মের নগ্ন মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টেমে জানা যায় প্রথমে ধর্ষণ করার পর খুন করা হয়েছে মরিয়মকে। সবাই জানতো এটা কে করেছে, কিন্তু এমপির ভয়ে সেদিন কেউ মুখ খুলেনি। এমপির বখাটে ছেলে বাবুল মরিয়মের পেছনে অনেকদিন থেকেই ছিল। মরিয়মরা গরিব হওয়ায় সেদিনের বিচার পায়নি। পুলিশ এবং মিডিয়াকে টাকা দিয়ে সেদিন চুপ করে দেয়া হয়েছিল। সেদিন থেকে আমি শপথ করেছিলাম সাংবাদিক হয়ে এসব ভালো মানুষের মুখোশ পরা অমানুষগুলোর আসল চেহারা ফাঁস করে দিব আমি। মা ডাক দিয়ে বলল, ইসমা, তুই এখনো রেডি হস নাই কেন? আজকে না তোর পরীক্ষা আছে একটা? টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নে, আমি ওয়াশরুমে ঢুকছি। মায়ের ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। সোজা চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ড হাদিদদের বাসায়। হাদিদ তো আমার সাথে জার্নালিজম নিয়ে পড়ছে। আমাদের আরেকজন বেস্ট ফ্রেন্ড আছে, নাম রাহা। রাহা একটু আগে কল করে বলেছে ও ভার্সিটিতে পৌঁছে গেছে। আমি হাদিদকে নেওয়ার জন্য ওর বাসায় এসেছি। কলিং বেল চাপতেই হাদিদের আম্মু দরজা খুলে আমাকে দেখে একগাল হেসে বলল, ইসমা, আয় মা, দেখ তো কতক্ষণ ধরে হাদিদকে ডাকছি, এখন উঠছে না ঘুম থেকে। এখন তুই পারবি ওকে জাগাতে। আমি হেসে বললাম, ঠিক আছে আন্টি, আমি দেখছি। এই বলে বাসায় ঢুকে হাদিদকে কল দিলাম আন্টির সামনে। হাদিদ ঘুম ঘুম চোখে কল উঠিয়ে বলল, হ্যাঁ হিসমা, আমি পথে আছি, 5 মিনিটের মাঝে আসছি। আমি বললাম, হারামি, আমি তোর বাসায়, আর তুই এখন কম্বলের নিচ থেকে ফোন উঠিয়ে বলতেছিস তুই পথে আছিস? আন্টিও হেসে দিল তার ছেলের এমন ডাহা মিথ্যা কথা শুনে। হাদিদ লাফ দিয়ে উঠে বলল, তুই আমার বাসায় চলে এসেছিস, আগে বলবি না? তুই 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। আমি হাসতে হাসতে সোফায় বসে ফেসবুকিং করতে লাগলাম। একটু পর হাদিদ রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে বলল, তাড়াতাড়ি চল, তোর জন্য প্রতিদিন দেরি হয়। আমি একটু রাগান্বিত ভঙ্গিতে বললাম, আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেব আমি। ঘুমিয়ে ঘুমিয়ে বলা হয় আমি পথে আছি? আমার মনে হয় সাংবাদিক না হয়ে আমি পুলিশ হলে ভালো হতো। থানায় নিয়ে তোর ডিম থেরাপি দিতে পারতাম। হাদিদ বলল, তুই আমার ডিম থেরাপি দিতে আইলে আমি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষতাম। আমি বললাম, তুই কি করতি? হাদিদ বলল, আমি দৌড় দিতাম খিচ্চা। এবার আমি হেসে দিলাম। আন্টি বলল, তোরা কি এখন দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি ভার্সিটি যাবি? তোদের না আজকে কি একটা প্র্যাকটিক্যাল এক্সাম? আমরা দুজনেই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসা থেকে। ভার্সিটি গিয়ে দেখি রাহা আমাদের জন্য অপেক্ষা করছে ক্যান্টিনে। আমরা এগিয়ে যেতেই ডজনখানেক কথা শুনিয়ে দিল দেরি করার জন্য। আমরা চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনে শেষে বললাম, তোর বয়ান শুনে আমার হাসি চলে আসছে দোস্ত, অনুমতি দিলে একটু হাসবো। রাহা আরও রেগে গিয়ে বলল, ধুর, তোদের সাথে আর কথাই বলবো না, সবসময় ফাজলামো। হাদিদ বলল, আচ্ছা এখন তাড়াতাড়ি চল, স্যার আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। কি একটা প্র্যাকটিক্যালের কথা বলেছিল গতকাল। রাহা বলল, স্যার কখন চলে গেছে আমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়ে, এই জন্যই তো তোদের উপর রাগ হচ্ছে অনেক। পরীক্ষা জানা সত্ত্বেও কেউ তো দেরি করে আসে নাকি? স্যার তো আমাদের আব্বা না যে আমাদের জন্য সারাদিন অপেক্ষা করবে। আমি আর হাদিদ দুজনেই মন খারাপ করে একটা টেবিলে বসে পড়লাম। রাহা এসে বলল, হয়েছে, এখন প্যাচার মতো মুখ করে বসে থাকলে হবে না। স্যার বলেছে আমাদের 3 জনকে এমন একটা নিউজ কভার করে আনতে হবে যাতে সে বুঝতে পারে আমরা জার্নালিজমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা শুনে আমার খুশি হলেও পরে ভাবতে লাগলাম, এমন কি নিউজ কভার করব যাতে স্যার ইমপ্রেস হয়ে যাবে। ভাবতে ভাবতে রাহা বলল, আমি একটা নিউজ জানি। কয়েক বছর আগে জঙ্গলের ধারে রাস্তায় একটা নগ্ন মহিলাকে আধমরা অবস্থায় পাওয়া গিয়েছিল। মহিলাটার নাম ছিল শিফানা। ডাক্তাররা যখন তার চিকিৎসা করছিল তখন তার ভয়ঙ্কর আক্রমণে একজন ডাক্তার এবং নার্স মারা গিয়েছিল। সে স্বাভাবিক ছিল না, একদম হিংস্র পশুর মতো ছিল আচরণ। তাকে মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এখনো। এটা দুনিয়া থেকে সম্পূর্ণভাবে গোপন করা হয়েছে। ওই মেন্টাল হসপিটালে আমার দুঃসম্পর্কের এক চাচা চাকরি করে। আমি তার কাছ থেকেই শুনেছিলাম এই ঘটনা।
এখন আমরা যদি শিফানা নামের ওই হিংস্র মহিলার জবাববন্দি নিয়ে এটা নিউজ কভার করতে পারি তাহলে এটা নিশ্চয়ই স্যারকে ইমপ্রেস করবে। রাহার কথা শুনে আমরাও রাজি হয়ে যাই। সত্যি যদি কোনোভাবে শিফানা নামের ওই মহিলার জবানবন্দি নিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট নিউজ কভার। আমরা ঠিক করলাম আগামীকাল সে মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। হসপিটালটা শহর থেকে অনেক দূরে একটা শুনশান গ্রামে অবস্থিত। সেই গ্রামের নাম সৈয়দপুর। বাসে করে খুব সহজেই সেখানে যাওয়া যায়। তাই আমরা আগামীকাল সৈয়দপুরে যাওয়ার জন্য 3টা টিকিট কেটে নিলাম। রাহা বলল এই নিউজটা কভার করা আমাদের জন্য মোটেও সহজ হবে না, যেহেতু তারা শিফানাকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছে, তাই আমাদেরকেও দেখা করতে দিবে না। আমি বললাম তাহলে তো এটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য। আদিত বলল আর এসব রিস্ক না নিলে সাংবাদিক হওয়া যায় না। আর দেখ না, আমি ডায়রিয়া হওয়া সত্ত্বেও এখানে বসে বসে কয়েকবার গ্যাস বিস্ফোরণ করলাম, তোরা কেউ বুঝতে পারলি না? ডায়রিয়া অবস্থায় গ্যাস বিস্ফোরণ করার চেয়ে বড় রিস্ক আর কি হতে পারে? রাহা বলল খচ্চর, যা এখান থেকে, মুখে কিছু আটকায় না তোর? আমি বললাম ওর মুখে আটকাবে কেমনে, ও তো প্রতিদিন কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে, তাই যা খুশি তাই বলে দেয় হারামজাদা। 2টা মেয়ের সামনে এসব বলতে লজ্জা করে না তোর? আদিত বলল তোরা কি মেয়ে নাকি? মেয়েদের মতো দেখতে এক ধরনের বিরল প্রজাতির প্রাণী তোরা একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবি দেখিস। রাহা বলল যা ভাগ এখান থেকে। হাদিত বলল আচ্ছা তোরা খাবার অর্ডার কর, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে হাদিত চলে গেলে রাহা আমাকে বলল ইসমা চল আজকে হাদিদের সাথে একটা প্রাঙ্ক করি। আমি বললাম কিরকম প্রাঙ্ক? রাহা বলল হাদিত তো ভিতর ডিম, ভূতের কথা শুনলে কান চেপে ধরে, আজকে ওকে ভূতের সামনাসামনি করব। আমি বললাম আইডিয়াটা কিন্তু ভালো, কিন্তু এই দিন দুপুরে ভূত কোথায় পাবো? রাহা নিজের চুলগুলো এলোমেলো করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে মেকআপ করে পুরো চেহারা সাদা করে একদম ইংলিশ হরর মুভির ভূতের মতো সাজলো। আমি তো দেখে পুরাই অবাক। রাহাকে সত্যি সত্যি অতৃপ্ত আত্মার মতো লাগছে। রাহা বলল হাদিত এখনো ওয়াশরুমে, চল ওকে ভূতের দর্শন করিয়ে আসি। এদিকে দেখা গেল হাদিত এখনো ওয়াশরুমে যায়নি। পিছনে দাঁড়িয়ে লুকিয়ে হিসমা রাহার পুরো প্ল্যান শুনে হাসতে হাসতে বলল আয় আমাকে ভয় দেখাতে, আজকে ভূতকে আমি পানিতে চুবিয়ে মারব। এ বলে হাদিত তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গিয়ে রাহা আর হিসামের জন্য অপেক্ষা করতে লাগলো। হাদিত বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে হাসছিল আর ভাবছিল কিভাবে রাহাকে ধরে উদুম কেলানো যায়। তখনই আয়নার ভেতর থেকে টুকটুক করে শব্দ হলো 2বার। হাদিত একটু চমকে গিয়ে আয়নার দিকে তাকালো, কিন্তু শব্দের উৎস খুঁজে পেল না। এরপর হঠাৎ করেই ওয়াশরুমের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। হাদিত ভাবলে এগুলো নিশ্চয়ই হিসমা আর রাহা করছে তাকে ভয় দেখানোর জন্যই। তাই হাদিত একটু হেঁটে সামনে চলে গেল, কিন্তু দেখা গেল আয়নার ভেতর থেকে হাদিদের প্রতিবিম্ব এখনও ঠায় দাঁড়িয়ে আছে। এটা হাদিত খেয়াল করল না। হাদিত একটু হেসে বলল রাহা আমি জানি এটা তুই করতেছস, ভয় দেখানোর বাদ দিয়ে আমার সামনে আয়। হঠাৎ হাদিদের পেছনে একটা হাসপাতালের সাদা পোশাক পরা মহিলা এলোমেলো চুলে এসে দাঁড়ালো, চুল দিয়ে তার মুখ ঢাকা। হাদিত বুঝতে পারলো পেছনে কেউ আছে, সাথে সাথে তাকিয়ে দেখলো কেউ একজন দাঁড়িয়ে আছে। হাদিত ভাবলো এটা হয়তো রাহা, কিন্তু রাহা ভেতরে আসলো কখন? হাদিত তো ওয়াশরুমের দরজার দিকে নজর রেখেছিল। তবু হাদিত বিষয়টাকে পাত্তা না দিয়ে বলল রাহা আমি জানি এটা তুই, আর এটা ছেলেদের ওয়াশরুম, কেউ দেখলে খারাপ ভাববে। এটা শুনে মহিলাটা কেমন যেন গঙ্গানির মতো শব্দ করতে লাগলো। হাদিত বলল কি হয়েছে, খাবার হজম হয়নি? দেখ তোরা যে আমাকে ভয় দেখানোর প্ল্যান করেছিস সেটা আমি জানি, এখন তোর এই বিচ্ছিরে মেকআপ ধুয়ে বাইরে আয়, আমি যাচ্ছি, কাল আমাদের সৈয়দপুর যেতে হবে, কেউ দেখার আগেই চলে আয়। এই বলে হাদিত বের হয়ে গেল ওয়াশরুম থেকে। মহিলাটা ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে আয়নার মাঝে ঢুকে গেল। হাদিত ক্যান্টিনে ফিরে এসে থমকে দাঁড়িয়ে গেল। অবাক হয়ে দেখল রাহা আর হিসমা ক্যান্টিনে বসে আছে এখনো। রাহা আজব রকম মেকআপ করে আছে, কিন্তু আমি তো রাহাকে ওয়াশরুমে দেখে এলাম, ও এখানে আসলো কিভাবে? হাদিত ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল রাহা তুই তো আমাকে ভয় দেখানোর জন্য ওয়াশরুমে গিয়েছিলি, তাহলে এখানে কিভাবে আসলি? রাহা এবং আমি দুজনের দিকে তাকিয়ে বললাম তোকে ভয় দেখানোর জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু যাওয়ার সময় রাহার জামা চেয়ারে আটকে অনেকটা ছিঁড়ে যাওয়াতে আমরা যাইনি। তুই কিভাবে জানলি আমরা তোকে ভয় দেখানোর জন্য যাচ্ছিলাম? হাদিত বলল দেখ মজা করিস না, আমি মাত্র দেখে আসলাম রাহা ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে এসে দেখি তোরা এখানে, কিভাবে করলি এটা? রাহা এবং আমি দুজনেই হেসে উড়িয়ে দিয়ে বললাম আজকে তাহলে মহারাজা সত্যি সত্যি ভূত দেখেছে হবে, হয়তো তোর কোনো এক্স, তাকে ধোকা দিয়েছিস, তারপর সে আত্মহত্যা করেছে, এখন তার আত্মা তোকে ধাওয়া করে বেড়াচ্ছে। এই বলে আমরা দুজন হাসতে লাগলাম। হাদিত কাঁদো কাঁদো হয়ে বলল দেখ ভাই আমি মজা করছি না একদম, সত্যি সেখানে তুই ছিলি, আমি দেখেছি তোকে, এখনো দাঁড়িয়ে আছে, বিশ্বাস না হলে চল আমার সাথে। আমি বললাম চল রাহা, তাহলে আমরাও দেখে আসি হাদিদের কত নম্বর এক্সের আত্মা হাদিদকে ভয় দেখালো। হাদিত বলল মজা করিস না তোরা, এখন গেলেই বুঝবি আমি সত্যি বলছি নাকি মিথ্যা। আমরা তিনজনে গেলাম ওয়াশরুমে, গিয়ে দেখলাম কেউ নেই সেখানে। হাদিত বলল বিশ্বাস কর ওই আয়নার সামনে দাঁড়িয়ে ছিল সে, আমি নিজ চোখে দেখেছি। আমরা আবারও হেসে বললাম
হ্যাঁ, বিশ্বাস করলাম ভাই, তুই তো ভাগ্যবান বেটা, ভূত দেখার সৌভাগ্য কয়জনেরই বা হয়। এই বলে আমরা আবার হাসতে লাগলাম। তখনই টয়লেট থেকে একটা ছেলে বের হলো প্যান্টের হুক লাগাতে লাগাতে। বের হয়ে দুইটা মেয়েকে দেখে আবার জিব্বায় কামড় দিয়ে টয়লেটে ঢুকে গিয়ে ভেতর থেকে চিৎকার করে বলল, এই আফারা, আপনারা ছেলেদের ওয়াশরুমে কি করছেন? রাহা বলল, ভাই আমরা ভূত দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে। এই বলে আমরা দুজনে হাসতে হাসতে বের হয়ে গেলাম সেখান থেকে। হাদিদ একটু চিন্তিত হয়ে আমাদের পেছন পেছন আসলো। হাদিদ কিছুই বুঝতে পারছে না এটা কি তার মনের ভুল ছিল নাকি সত্যি। সেদিন ভার্সিটি থেকে বাসায় এসে ব্যাগ গোছাতে লাগলাম। মাকে বললাম, আগামীকাল আমরা মেন্টাল হসপিটালে যাব, আমরা 3 জন, একটা নিউজ কভার করার জন্য। এই নিউজটা কভার করতে পারলেই স্যার বুঝে নেবে আমরা সাংবাদিক হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। মা বলল, নিউজ কভার করতে মেন্টাল হসপিটালে কেন? আর এই হসপিটালটা কোথায়? আমি বললাম, মা, রাহার এমন একজন হিংস্র পাগলের কথা জানে যাকে দুনিয়া থেকে গোপন করা হয়েছে। আমরা তার জবানবন্দি নিতেই যাচ্ছি। আর এটা সৈয়দপুর নামে একটা গ্রামে অবস্থিত। সৈয়দপুরের নাম শুনে একটু ঘাবড়ে গিয়ে বলল, কোন সৈয়দপুর? আমি বললাম, শহর থেকে দূরে নাকি একটা জঙ্গল আছে। হসপিটালটা সেই জঙ্গলের ধারেই শুনশান একটা জায়গা অবস্থিত। মা ভয়ার্থ চোখে তাকিয়ে বলল, না হিসমা, তুই সেখানে যাবি না, এই জায়গাটা মোটেও ভালো না। আমি একটু অবাক হয়ে বললাম, কেন মা, তুমি কি চিনো নাকি সে জায়গা? মা বলল, এত কথা বলতে পারবো না, তোর সেখানে যাওয়ার কোনো দরকার নেই, তোরা অন্য কোনো নিউজ কভার কর, তবু ওইখানে তোরা একদমই যাবি না। আমি বললাম, মা কি হয়েছে? আমরা সকালে গিয়ে বিকেলে চলে আসব, কিছু হবে না, আমার সাথে রাহা আর হাদিদও যাবে, আমি একা যাব না তো। মার কিছু না বলে চলে গেল। মায়ের এমন অদ্ভুত আচরণ দেখে আমি একটু অবাক হলাম। মাকে এতটা ভয় কখনো পেতে দেখিনি। সৈয়দপুরের নাম শুনে মা এমন করলো কেন, কিছুই বুঝলাম না। আমি ব্যাগ গুছিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মা আমার সাথে কোনো কথা বলল না। আমি কথা বললেও মা কোনো জবাব দিল না। মায়ের এমন আচরণ মোটেও ভালো লাগছে না। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে আমার খাট যেন কেউ নাড়াচ্ছিল। ভূমিকম্প হয়েছে নাকি তেমন কিছু না ভেবে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আবার খাট ঝাঁকুনি দিয়ে উঠল। এবার আমি ভয় পেয়ে উঠে বসলাম। এবার স্পষ্ট অনুভব করেছি খাট নড়ে উঠছে। আমি খাট থেকে নামতে যাব, ঠিক তখনই মনে হলো খাট আমার ফ্লোর থেকে কিছুটা উপরে হাওয়ায় ভেসে আছে। মনে হচ্ছে যেন কেউ খাট উঁচু করে ধরে রেখেছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে জোরে চিৎকার করার সাথে সাথে খাট ধপাস করে ফ্লোরে পড়ে গেল। আমার চিৎকার শুনে মা দৌড়ে এলো আমার রুমে, এসে বলল, কি হিসমা, চিল্লাইলি কেন? আমি মাকে বলার পর মা হেসে বলল, এগুলো কিছুই না, ঘুমের ঘরে হয়তো ভুল দেখেছিস, ঘুমিয়ে যা, কাল সকালে আবার সৈয়দপুর যেতে হবে তো সকালে উঠে। আমিও মায়ের কথা মতো আবার শুয়ে থাকতে গেলে হঠাৎ আমার মনে পড়ল রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল। তাহলে মা আমার চিৎকার শুনে রুমে আসলো কিভাবে? এই ভেবে তাকাতেই দেখি মা নেই সেখানে। আরে, এখানেই তো দাঁড়িয়ে ছিল এইমাত্র। আমি ভয়ে ভয়ে আবার খাট থেকে নামলে আমার চোখ গেল জানালার দিকে। আমি সবসময় জানালাটা খুলেই ঘুমাই। আমার জানালার পেছনেই বড় একটা পুকুর আছে। আমি দেখতে পেলাম পুকুরের ওই পারে একটা মহিলা আর একটা 7 থেকে 8 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি জানালার গ্রিল ধরে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে বাচ্চাটা একটা হাত বাইরে দিল আমার দিকে। মনে হচ্ছে বাচ্চাটা আমাকে কিছু বলতে চায়। তখনই সাথে সাথে মহিলাটা এক টানে বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি চমকে গিয়ে ভয়ে জানালা বন্ধ করে দরজা খুলে এক দৌড়ে মায়ের রুমে চলে গেলাম। মা সবসময় দরজা খোলা রেখে ঘুমায়, তাই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এতদিন তো সব স্বপ্নে দেখতাম, কিন্তু এখন বাস্তবেই হওয়া শুরু হয়ে গিয়েছে। আজকে অনেক ভয় পেয়েছি। মা ঘুম থেকে উঠে বলল, হিসমা, কি হয়েছে তোর? এভাবে কাঁপছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমি কোনো কথা না বলে শুধু কাঁপছিলাম আর মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখছিলাম। মা আমাকে আর কিছু জিজ্ঞাসা না করে বলল, থাক, কিছু বলতে হবে না, হয়তো আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছিস, আমার সাথেই ঘুমা আজকে। মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম রাতে। সকালে ঘুম ভাঙল যথারীতি মায়ের কোরআন তেলাওয়াত শুনে। আজকে অনেক স্পষ্টভাবে শুনছিলাম, কারণ আজ তো আমি মায়ের রুমেই। রাতের ঘটনাগুলো এক এক করে মনে পড়তে লাগলো। স্বপ্ন ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। সকাল 7টা বাজে বাস আমাদের। মা নাস্তা বানিয়ে এনে আমার সাথে টেবিলে বসে নাস্তা করলো। মা বলল, আমি না করছি সেখানে যেতে, তবু তুই যাবি সেখানে? আচ্ছা যা, তবে সন্ধ্যার আগে আমি তোকে বাসায় দেখতে চাই। আমি বললাম, কোনো চিন্তা করবা না মা, আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবো। তুমি শুধু দোয়া করো নিউজটা যেন ঠিকঠাকভাবে কভার করতে পারি। মা আমার কাছে এসে দোয়া পড়ে মাথায় ফু দিয়ে দিল। মায়ের চেহারায় অদ্ভুত এক চিন্তা ভর করে আছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি নাস্তা শেষ করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। হাদিদা রাহা বাস স্টেশনে পৌঁছে গিয়েছে আমাকে কল করে বলল। আমি একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। তাকিয়ে দেখলাম মা দরজায় দাঁড়িয়ে আমার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি কি মাকে দেওয়া কথা রাখতে পারবো? সন্ধ্যার আগে কি বাসায় ফিরতে পারবো? বাস স্টেশনে পৌঁছে দেখলাম হাদিদা রাহা টং দোকানে বসে চা খাচ্ছে।
রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ওদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কিরে কি খাচ্ছিস তোরা? পেছনে থেকে হাদিদ বলল, চা। আমি বললাম, কেন, আমি কি ফৈন্নি নাকি তোর থেকে চাইমু? আগে বল কি খাচ্ছিস। হাদিদ বলল, বাল চা খাচ্ছি আমরা, তুই খেলে বল। বাস আসতে এখনো 15 মিনিট আছে। আমি ওদের পাশে বসতে বসতে বললাম, ঠিক আছে, আমার জন্য একটা রং চা বল। হাদিদ বলল, রং চা কেন খাবি? রাইট চা খেলে প্রবলেম কি? তোরা মেয়েরা সব সময় রং জিনিসটাই বেছে নিস। প্রেম করার সময় আমার মতো সহজ সরল ভদ্র অবলা ছেলে রেখে গাঞ্জাখোর প্লেবয়দের সিলেক্ট করস, তারপর ছ্যাঁকা ব্যাকা খেয়ে ওই বলস যে সব ছেলেরাই খারাপ। আর আমার মতো ভদ্র ছেলেদের কপালে জুটলেও প্লেগার্ল জুটে, কারণ ভালো মেয়েরা তো আমাদের সাথে প্রেমই করে না। ওই প্লেগার্লরা আমাদের সাথে ছিনিমিনি খেলে আমাদের ভালো হওয়ার ফায়দা লুটে 2 দিন পর সে আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো করে যায়। তারপর সেই হৃদয়ের ভাঙা টুকরোগুলো আমরা বিভিন্ন মেয়েদের বিলিয়ে বেড়াই, আর সমাজে আমাদের নাম দেয় প্লেবয়। এই জন্যই কবি বলিয়াছেন, যাহারা কভু প্রেম করনি তাহারা ভুলেও প্রেম করিও না, আর যাহারা প্রেম করিয়াছ তাহারা আরও করো। একদম কথাগুলো বলে হাদিদ হাঁফাতে লাগলো, তারপর বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। আমি আর রাহা দুজনেই হাঁ করে তাকিয়ে আছি। আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে হাদিদ বলল, কি হয়েছে, এখন বল কোন চা খাবি, রং চা নাকি রাইট চা? আমি বললাম, থাক ভাই, আমার চা খাওয়ার খিদে মিটে গেছে। রাহা বলল, ভাগ্য ভালো বিরিয়ানি খেতে যাসনি, 1 কাপ চায়ের জন্য এতগুলো কথা, আর বিরিয়ানি খেতে চাইলে কি হতো আল্লাহই ভালো জানে। এই বলে রাহা আর আমি হাসতে লাগলাম। হাদিদ বলল, আসিস না এইভাবে হাঁ করে, সকালে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছিস তো দেখা যাচ্ছে। এর মাঝেই সৈয়দপুরের বাস এসে গেল। আমরা 3 জনই তাড়াতাড়ি বাসে চড়ে বসলাম। আমি আর রাহা একসাথে, আর হাদিদ বসলো আমাদের 2 সিট পেছনে। বাসে তেমন যাত্রী নেই, খুব অল্প সংখ্যক যাত্রী নিয়ে রওনা হলো সৈয়দপুরের উদ্দেশ্যে। হঠাৎ বাইরে মুষলধারে বৃষ্টি আর তুফান শুরু হলো। বাসের জানালা টান দিয়ে বন্ধ করে আমি ব্যাগ থেকে একটা বই বের করে পড়া শুরু করলাম। রাহা হেলান দিয়ে মুখ হা করে ঘুমিয়ে পড়ল। পেছনে তাকিয়ে দেখলাম হাদিদও ঘুম। আমার আবার ভ্রমণে ঘুম আসে না। আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ করতে ভালোবাসি। আজ যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তাই বাইরে কিছুই দেখা যাচ্ছে না, তাই বই বের করে পড়া শুরু করলাম। বইটা গালিব আবরারের লেখা হরর গল্প, তৃতীয় চোখ। আগে অর্ধেক পড়া ছিল, যে পর্যন্ত পড়া ছিল সেখান থেকেই আবার পড়া শুরু করলাম। গল্পের এমন পর্যায়ে আসলাম যখন বড় রহস্য উদ্ঘাটন হলো যে গল্পের যে মেইন ক্যারেক্টার গালিব, তাকে তার বাবা বলছে, আমরা 4500 বছর ধরে এই পৃথিবীতে অবস্থান করছি, তার মানে এই গালিব একজন জিন। অনেক এক্সাইটেড হয়ে পরের পৃষ্ঠা উল্টাতেই যাবে তখনই আচমকা বাস কষে ব্রেক করলো। এতে আমি সামনের সিটের সাথে মাথায় আঘাত পেলাম। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে পাশে তাকিয়ে বলতে যাব, রাহা তুই ঠিক আছিস? তখনই খেয়াল করলাম রাহা আমার পাশে নেই। আরে রাহা কোথায় গেল? হাদিদকে ডাক দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখি হাদিদও নেই পেছনে, এমনকি পুরো বাস ফাঁকা, বাসে আমি ছাড়া আর কেউ নেই। আমি একটু ভয়ে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, হাদিদ, রাহা, কোথায় তোরা? খেয়াল করলাম বাসের ড্রাইভারও নেই। সবাই কোথায় হাওয়া হয়ে গেল? এসব কি হচ্ছে? তখনই চোখ গেল বাসের জানালা দিয়ে বৃষ্টির মাঝে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সেই ছোট্ট মেয়েটা যাকে আমি স্বপ্নে দেখি, তার চেহারায় অনেক ভয়, সেটা বোঝা যাচ্ছে। আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে হাতের ইশারায় না সূচক কিছু বলতে চাচ্ছে, হয়তো আমাকে সামনে যেতে না করছে। তখনই হঠাৎ অপর দিক থেকে আসা একটা প্রাইভেট কার মেয়েটাকে উড়িয়ে ফেললো ধপাস করে মেরে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। চোখ খুলে দেখলাম রাহা, হাদিদ আর কয়েকজন লোক আমাকে কিছু বলছে। আমি তাদের মুখ নড়া তো দেখতে পাচ্ছি, কিন্তু স্লো মোশনে, কিছুই শুনতে পাচ্ছি না। রাহা আমার মুখে পানির ছেটা দিতেই আমি স্বাভাবিক হলাম। এবার শুনতে পেলাম রাহা সহ বাকিরা বলছে, উঠো, এই সামান্য ধাক্কায় কেউ বেহুশ হয় নাকি? আমি উঠে বললাম, কি হয়েছে আমার? আর বাস বন্ধ কেন? হাদিদ বলল, আরে বাল, বাসের চাকা পাংচার হয়ে গেছে, আর তুইও জ্ঞান হারিয়ে পড়েছিলে এতক্ষণ। এই যে তোকে ডাকছে আমরা, কিন্তু তোর কোনো সারা শব্দ নেই। বাসের কন্ডাক্টর উঠে বলল, সবাই নিজের সিটে গিয়ে বসেন, চাকা লাগানো হয়ে গেছে, এখন আমরা রওনা হব। সবাই নিজ নিজ সিটে গিয়ে বসে পড়ল। হাদিদও পেছনে চলে গেল নিজের জায়গায়। বাস চলা শুরু করলো। রাহা আমাকে বলল, ইসমা, কি হয়েছিল তোর? তুই যখন জ্ঞান হারিয়েছিলি তখন তুই কেমন গঙ্গানির মতো শব্দ করছিলি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পুরো বিষয়টা রাহার কাছ থেকে গোপন করে বললাম, আমার কিছু মনে নেই, শুধু মনে আছে বাস হঠাৎ করে কষে ব্রেক করেছে। রাহাও আর কিছু বলল না। আমি ভাবতে লাগলাম, এটা কি হয়ে গেল? আমি কি তাহলে জ্ঞান হারিয়ে ওই বাচ্চাটাকে স্বপ্নে দেখলাম? বাচ্চাটা আমাকে হাতের ইশারায় যেতে নিষেধ করলো। কি আছে ওই সৈয়দপুরে? আমার মা ওই জায়গার নাম শুনে কেমন অদ্ভুত আচরণ করলো। ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম সৈয়দপুর। এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। বাস থেকে প্রথমে রাহা এবং হাদিদ নেমে দৌড়ে একটা ছাউনির তলায় গিয়ে আশ্রয় নিল। আমি বাস থেকে নামার জন্য পা মাটিতে রাখতেই বিকট শব্দ করে বজ্রপাত হলো। আমি চমকে গিয়ে আবার পা উঠিয়ে নিলাম বাসে। কেমন যেন এক অজানা ভয় চেপে বসেছে মাথায়। হাদিদ জোরে ডাক দিল, ইসমা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নেমে আয়।
আমি এবার নেমে জোরে দৌড় দিয়ে ছাউনির তলায় গিয়ে দাঁড়ালাম ওদের সাথে। রাহা বলল, মনে হচ্ছে না এই বৃষ্টি সহজে থামবে। আমাদের একটা গাড়ি নিতে হবে এখান থেকে। মেন্টাল হসপিটাল এখান থেকে গাড়ি করে গেলে 5 মিনিট সময় লাগবে, কিন্তু বৃষ্টি থাকায় আশেপাশে তেমন মানুষজন বা গাড়িও দেখা যাচ্ছে না। তখনই জীর্ণশীর্ণ চাঁদের মুড়ি দেওয়া শীতের টুপি পরা একজন লোক এসে আমাদের সাথে ছাউনির তলে দাঁড়ালো। লক্ষ্য করলাম লোকটার এক চোখ হলুদ রঙের, আরেক চোখ নীল রঙের, গালে একটা কাটা দাগ। দেখে বোঝা যাচ্ছে খুব একটা সুবিধা না লোকটা। এদিকে গাড়িও পাচ্ছি না কোনো। লোকটা একটু কাশি দিয়ে নিজে থেকেই বলল, এই বৃষ্টি যদি কখন আর না থামে। আমরা তিনজনই তার দিকে একবার তাকিয়ে তেমন একটা গুরুত্ব না দিয়ে কথা বলতে লাগলাম। লোকটা আমাদের জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসেছো তোমরা, আর কোথায় যাবে? আদিত বলল, আমরা শহর থেকে এসেছি, সৈয়দপুর মেন্টাল হসপিটালে যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না কোনো। বৃষ্টি না থাকলে হেঁটেই চলে যেতাম। লোকটা এক অদ্ভুত হাসি দিয়ে বলল, ওই মেন্টাল হসপিটালের একটু দূরেই তো একটা জঙ্গল আছে, ভুলেও সেদিকে যেও না। আমরা লোকটার কথায় তেমন পাত্তা না দিয়ে নিজেরা কথা বলতে লাগলাম। তখন লোকটা চলে গেল হেঁটে হেঁটে। কেন যেন মনে হলো লোকটা বৃষ্টিতে ভিজছে না, হতে পারে দেখার ভুল। তখন একটা অটোরিকশা এসে থামলো সেখানে। অটোচালক বলল, কই যাবেন আপনারা? আদিত মেন্টাল হসপিটালের কথা বললে চালক কিছুটা ভেবে বলল, ভাড়া কিন্তু বাড়িয়ে দিতে হইব। আমি রাজি হয়ে গেলাম। অবশেষে অটোতে করে আমাদের গন্তব্যে পৌঁছালাম। অটোচালক বলল, চেষ্টা করবেন সন্ধ্যার আগে এখান থেকে ফিরে যাওয়ার, এই জায়গাটা ভালো না। আমরা ঠিক আছে বলে হসপিটালের ভেতরে প্রবেশ করলাম। রাহা বলল, হঠাৎ এমন বৃষ্টি হওয়ার কারণ কি? থামার কোনো নামগন্ধ নেই। আদিত বলল, বৃষ্টি হওয়ার কারণ তো জানি না, তবে এই বৃষ্টি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। আমি বললাম, চুপ, ফালতু কথা না বলে এখন কি করব সেটা বল। হসপিটালে তো পৌঁছে গেলাম, শিফানার সাথে কিভাবে দেখা করব? আমরা সোজা চলে গেলাম হসপিটাল ইনচার্জের কক্ষে। তাকে আমরা আমাদের পরিচয় দিয়ে বললাম, ছোট একটা নিউজ কভার করব আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। উনি খুবই হাসি খুশিভাবে বলল, কোনো প্রবলেম নেই, তোমরা স্টুডেন্ট মানুষ, আমিও তোমাদের যথাসাধ্য সাহায্য করব। বলো তোমরা কেমন নিউজ কভার করতে চাও? আমি একটু ইতস্তত বোধ করে বললাম, আসলে আমরা জানতে পেরেছি আপনাদের হাসপাতালে শিফানা নামের একজন মহিলা আছে, যাকে কয়েক বছর আগে জঙ্গলের ধারে পাওয়া গিয়েছিল নগ্ন অবস্থায়। আমরা তার জবানবন্দি নিতে চাই। এটা শুনে ইনচার্জের হাসি মাখা মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। উনি একটু রাগান্বিত কণ্ঠে বলল, কে বলেছে তোমাদের এসব ফালতু কথা? এই ধরনের কোনো রোগী নেই আমাদের এখানে। হাদিদার আমি রাহার দিকে তাকালে রাহা বলল, স্যার আমরা জানি তাকে আপনারা দুনিয়া থেকে গোপন করেছেন। কি এমন রহস্য লুকিয়ে আছে তার সাথে? কেন আপনারা তাকে গোপন করে রেখেছেন? আপনি না বললেও আমরা ঠিকই এটা খুঁজে বের করব। উনি এবার প্রচণ্ড রেগে ধমক দিয়ে বলল, এনাফ, আমি তোমাদের বলেছি এখানে এমন কেউ নেই, চলে যাও এখান থেকে, তোমাদের যেন এই হসপিটালের ত্রিসীমানায় না দেখি। আমরা উঠে বের হয়ে এলাম সেখান থেকে। যতটা না কঠিন ভেবেছিলাম তার চেয়ে বেশি রিস্ক নিতে হবে এই নিউজ কভার করতে। ওই শিফানা নামের মহিলাটার সাথে ভয়ঙ্কর কোনো রহস্য জড়িয়ে আছে, সেটা বুঝতে পারছি খুব ভালোভাবেই। বাইরে এসে দেখলাম বৃষ্টি কমে গেছে একদম, আকাশ ফকফকে পরিষ্কার। রাহা বলল, এসেছি যেহেতু নিউজ নিয়েই যাব। এখানে তো আমার দুঃসম্পর্কের চাচা চাকরি করে, তার সাহায্য নিয়ে আমরা এটা করব। এই বলে রাহা ওর চাচাকে কল করলো। ওর চাচা বলল, এই সপ্তাহে নাকি তার নাইট শিফট ডিউটি, তাই রাতে ছাড়া হসপিটালে প্রবেশ করা তার পক্ষে সম্ভব না। আমরা একটু ভেবে আজকে এখান থেকে যাওয়ার প্ল্যান করলাম, কিন্তু আমার মন কেন যেন সায় দিচ্ছে না। মা বারবার বলেছিল সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে, এখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। তবু হাদি তার রাহার সাথে তাল মিলিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আমরা সোজা চলে গেলাম রাহার সেই চাচার বাসায়। গিয়ে চাচাকে সব বুঝিয়ে বললাম এই নিউজটা কভার করা আমাদের জন্য কত জরুরি। আমরা চাইছিলাম চাচার সাহায্যে রাতে হসপিটালে গোপনে প্রবেশ করে শিফানার জবানবন্দি নিয়ে আবার গোপনে চলে আসব। চাচা প্রথমে রাজি হচ্ছিল না, এটা করতে কিন্তু টাকার লোভ দেখাতেই চাচা রাজি হয়ে গেল। বুঝতে পারলাম চাচা একটু লোভী প্রকৃতির, টাকা হলে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আমার মনে মাঝে একটা চাপা ভয় ভর করে বসল। আমরা চাচার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এরই মাঝে মা ফোন করলো আমাকে। আমি জানি মা এখন আমার উপরে অনেক রাগ করবে। ভাই ভাই ফোনটা রিসিভ করতে মা বলল, ইসমা তুই কোথায়? সন্ধ্যা তো হয়ে গেল, এখনো বাসায় ফিরলি না কেন? আমি পুরো ঘটনা মাকে বললাম। শিফানা নামটা শুনে মা ফোনের মাঝেই আতকে উঠে বলল, না ইসমা, তুই শিফানার কাছে যাবি না। আমি বললাম, কি হয়েছে মা? তুমি তখন সৈয়দপুরের কথা শুনে কেমন করলে, এখন শিফানা নাম শুনে কেমন করছো? আসলে ঘটনা কি? মা জোরে জোরে কিছু কথা বলছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কিছুই বুঝতে পারছিলাম না আমি। ফোন কেটে গেল। আমি আবার মাকে কল করতে গেলে দেখলাম মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আদিত বলল, কিরে কি হয়েছে, কোনো সমস্যা? আমি বললাম, না তেমন কিছু না, ওই মা একটু চিন্তা করছে তাই ফোন দিয়েছিল। আমরা হসপিটালে পৌঁছালাম। চাচা আমাদের মেইন গেট দিয়ে না নিয়ে পেছন গেট দিয়ে নিয়ে গেল গোপনে। চাচা সেখানে থাকা 2জন নার্সকেও পটিয়ে রেখেছিল, হয়তো তারাও টাকার ভাগ পায়।
নার্স দুজন আমাদের নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে হালকা আলো আবছায় ঘেরা লোহার ঘরের কক্ষে। একজন নার্স বলল, এখানে সব হিংস্র পাগলদের রাখা হয়, সাধারণত এখানে কাউকে আনা সম্পূর্ণ নিষেধ। ইনচার্জ যদি জানতে পারে তাহলে আমাদের চাকরি থাকবে না। আদিত বলল, শিফানাকে কোথায় রাখা হয়েছে? আমাদের তার কাছে নিয়ে যান। নার্স বলল, শিফানা এখানকার সবচেয়ে ভয়ঙ্কর রোগী। তার আক্রমণে আজ পর্যন্ত 3 জন নার্স মারা গিয়েছে এর আগে। আপনারা যা করবেন দূর থেকে করবেন, ওর সামনে যাওয়ার চেষ্টা করবেন না। কথা বলতে বলতে একটা লোহার কক্ষের সামনে থামলাম। বাইরে থেকে উকি মেরে দেখলাম উস্কো খুস্কো এলোমেলো চুলের একজন মহিলাকে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। নার্স 2 জন লোহার কক্ষের দরজাটা খুলে দিয়ে বলল, এটাই শিফানা। যা করার দূর থেকে করেন, আর তাড়াতাড়ি করেন। ইনচার্জ যদি খবর পেয়ে যায় তাহলে আমরা শেষ। আমরা 3 জনই কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। রাহা ব্যাগ থেকে ক্যামেরা বের করে সেটা চালু করে ধরল। আদিত আস্তে করে ডাক দিল, হ্যালো মিস শিফানা, আমরা কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? শিফানা কিছু বলছে না, নিচের দিকে মাথা করে বসে আছে। আমি বললাম, আমরা জার্নালিজমের স্টুডেন্ট। সেদিন আপনার সাথে কি হয়েছিল আপনি আমাদের বলেন। আমরা দুনিয়ার সামনে আপনার সত্যটা তুলে ধরতে চাই। এবার শিফানা শিকলে বাঁধা হাত নাড়িয়ে আমাকে কাছে ডাকলো। নার্সরা বাইরে থেকে বলল, ভুলেও তার কাছে যাবেন না আপনারা। আমি বললাম, কাছে যাওয়া যাবে না শিফানা, যা বলার দূর থেকে বলেন। আমরা আপনার জবানবন্দি রেকর্ড করে নিচ্ছি। শিফানা অদ্ভুত একটা শব্দ করে হাসতে হাসতে কর্কশ গলায় বলল, আমি এমন কাউকে জবানবন্দি কেন দিব যে আমাকে ভয় পায়? আদিত বলল, আমরা এমন কাউকে বিশ্বাস কেন করব যার হাতে এর আগে 3 জন নার্সের জীবন গিয়েছে? শিফানা এবার মুখ তুলে আমাদের দিকে তাকালো। দেখা গেল এক বিভৎস চেহারা, পুরো চেহারায় অসংখ্য আঘাতের চিহ্ন। চেহারাগুলো একদম ভেতরে চলে গেছে, মুখ শুকিয়ে মরুভূমির মতো ফেটে গিয়েছে। শিফানার চেহারা দেখে আমরা 3 জনই বেশ ঘাবড়ে গেলাম। কি ভয়ানক তার চেহারা! শিফানা বলল, আমি যাদেরকে মেরেছি তারা ভালো মানুষ ছিল না। ওই নার্সদের স্বামী সন্তান থাকার পরেও তারা হসপিটালের ইনচার্জের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, তাই আমি তাদেরকে মেরে ফেলেছি সুযোগ পেয়ে। এটা শুনে পেছনে থাকা নার্সও একটু ভয় পেয়ে গেল। মনে হচ্ছে তারাও একই কাজ করে আসছে হয়তো। আদিত বলল, না, তবু আমরা আপনাকে বিশ্বাস করি না। শিফানা রাহাত দেখে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়েটাকে আমি পছন্দ করছি না, ওকে এখান থেকে বের করে দে। রাহা ভয় পেয়ে বলল, ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে হাদিতের ক্যামেরা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেল। আমি আর হাদিত দুজনে একটু অবাক হলাম, কারণ রাহা এত তাড়াতাড়ি ভয় পাওয়ার মতো মেয়ে না। তাহলে ওর কি হলো হঠাৎ? আমি সিদ্ধান্ত নিলাম শিফানার সামনে যাব। হাদিত এটা করতে নিষেধ করলেও আমি শুনলাম না। হাদিতকে বললাম, তুই শুধু ভালোভাবে রেকর্ডটা করিস, বাকিটা আমি দেখছি। শিফানার মুখে ভয়ঙ্কর একটা হাসি ফুটল। আমি ধীরে ধীরে শিফানার সামনে গেলাম। এখনো বেশ দূরত্ব। শিফানার বেঁধে রাখা হাত আমার কাছে পৌঁছাবে না। শিফানা হাতের ইশারায় আরো কাছে যেতে বলল। আমি একটু ভয় পাচ্ছি, আবার পেছনে যেতে পারছি না। অদ্ভুত একটা টান আমাকে শিফানার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাদিতও বেশ ঘাবড়ে আছে, যদি শিফানা আক্রমণ করে দেয় আমার উপর। আমি নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে শিফানার নাগালের মধ্যে চলে এলাম। শিফানা আমাকে তার সামনে বসতে বলল। আমি বসে জিজ্ঞাসা করলাম, তাহলে এখন বলেন, ওই দিন আপনার সাথে কি হয়েছিল? আপনাকে নগ্ন অবস্থায় জঙ্গলের পাশে কেন পাওয়া গিয়েছিল? আর কেনই বা আপনাকে সবার কাছ থেকে গোপন করা হয়েছে? শিফানা ভয়ানক একটা হাসি দিয়ে হিংস্র পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এটা থেকে হাদিত ক্যামেরা ফেলে দৌড়ে এসে আমাকে ছাড়ানোর জন্য এগিয়ে এলো। শিফানা হাদিতকে এক ধাক্কায় পেছনের দেয়ালের সাথে নিয়ে বাড়ি দিল। বাইরে থেকে নার্স এবং রাহাত দৌড়ে আসতে আসতে শিফানা আমার গলায় নখ দিয়ে আঁচড় বসিয়ে দিল। আমি চিৎকার করার চেষ্টা করলে শিফানা এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমার গলায় একটা ছোট জন্মদাগ আছে। শিফানা সেই জন্মদাগটা দেখে বিদঘুটে হাসি দিয়ে বলল, আমি তোকে চিনে ফেলেছি। এরই মাঝে নার্স এবং রাহা দৌড়ে এসে অনেক চেষ্টা করে শিফানার হাত থেকে আমাকে ছাড়িয়ে নিল, কিন্তু শিফানা আমাকে ছেড়ে একজন নার্সকে ধরে ফেলল। ধরেই তাকে কোনো সুযোগ না দিয়ে নার্সের ঘাড়ে কামড় বসিয়ে দিয়ে তার ঘাড় থেকে মাংস নিয়ে এলো। এতে করে সেই নার্স সেখানে মারা যায়। রক্তাক্ত মুখে শিফানা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, আরেকটা পাপীর শাস্তি হলো আমার হাতে। চিৎকার চেঁচামেচি শুনে ওপর থেকে আরও অনেকেই চলে এলো আন্ডারগ্রাউন্ডে। ইনচার্জ তো এখানে এসে আমাদের 3 জনকে দেখে প্রচণ্ড রাগারাগি শুরু করলো। শিফানার সামনে থেকে নার্সের মৃতদেহ আনার সাহস কেউ পাচ্ছে না। ইনচার্জ 2 জন ওয়ার্ড বয়কে নির্দেশ দিল তাড়াতাড়ি নার্সদের মৃতদেহ বের করে শিফানার কক্ষ তালাবদ্ধ করতে। ওয়ার্ড বয়রা খুব ভয়ে নার্সের মৃতদেহের দিকে এগিয়ে গেল। শিফানা এখনও রক্তাক্ত মুখে গড়গড় করছে শিকারী পশুর মতো। এমন ভয়ানক দৃশ্য জীবনে কোনোদিন দেখিনি। আমি সাইডে গিয়ে গদগদ করে বমি করে দিলাম। হাদিদ আমাকে শান্ত করার চেষ্টা করলো। আমি ভয় এখনও কাঁপছি, অনেক কান্নাও পাচ্ছে। আমার জন্য একজন মানুষের জীবন চলে গেল। ইনচার্জ এসে আমাদের উপর চিল্লাফাল্লা করতে লাগলো, তোমাদের নিষেধ করার পরও তোমরা এখানে আসার সাহস পাও কিভাবে? তোমাদের এই বোকামির জন্য আমাদের একজন মানুষ মারা গেল, এর জিম্মাদার কে হবে এখন? আমি তোমাদেরকে পুলিশে দেব।
রাহা প্রচণ্ড রেগে বলল, ডাকেন পুলিশ। আমাদের যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আপনিও বাঁচবেন না। এত বছর যাবৎ যেই রহস্য ধামাচাপা দিয়ে রেখেছেন এই হসপিটালে, সেটা আমরা দুনিয়ার সামনে নিয়ে আসব। আর যেই নার্সরা মারা গিয়েছে এই পর্যন্ত, তাদের প্রত্যেকের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, সেটা সবাই জেনে যাবে। এবার ইনচার্জ বেশ ঘাবড়ে গিয়ে সুর নরম করে বলল, আসলে আমি নিষেধ করার পরও তোমাদের এখানে আসা ঠিক হয়নি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন তোমরা এখান থেকে চলে যাও। এই নার্সের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিব। এখানে যা হয়েছে, যা দেখেছ সব ভুলে যাও। আমরা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলাম। তখন রাত 9টার মতো বাজছে। সৈয়দপুর থেকে শহরের উদ্দেশ্যে শেষ বাস যায় রাত 10টার দিকে। আমরা তাড়াতাড়ি করে হেঁটেই বাস স্টেশনের দিকে রওনা হলাম। আমার গলায় শিফানা তার নখ বসিয়ে দিয়েছিল, প্রচণ্ড ব্যথা করছে সেখানে। আদিত বলল, তোকে বারবার নিষেধ করেছিলাম ওর সামনে যাইস না, ও একটা পাগল, ওকে বিশ্বাস করা যায় না। আমি বললাম, শিফানা কোনো পাগল না। শিফানা এমন কিছু জানে যা আমরা জানি না। শিফানাকে পাগল বানিয়ে আটকে রাখা হয়েছে। রাহা বলল, তুই তো শিওর কিভাবে? ও যদি পাগল না হয় তাহলে তোকে আক্রমণ করলো কেন? আর ওই নার্সকে কিভাবে পশুর মতো কামড়ে মেরে ফেললো? তারপরেও তুই কিভাবে বলতে পারোস ও পাগল না? আমি বললাম, তাহলে সুযোগ থাকার পরও শিফানা কেন আমাকে মারল না? ও আমার কানের কাছে বলেছে, আমি তোকে চিনে ফেলেছি। শিফানা আমাকে কিভাবে চিনে? আমি কিছুই মেলাতে পারছি না। হাদিদ বলল, কিছু মেলানো লাগবে না, আমরা এই নিউজের কথা ভুলে যাই, অন্য নিউজ খুঁজব। এমন জীবনের ঝুঁকি নিয়ে আর কোনো নিউজ কভার করব না। আজকে মরতে মরতে বেঁচে গিয়েছি। এভাবে কথা বলতে বলতে আমরা বাস স্টেশনে এসে পৌঁছালাম। রাহা পিছিয়ে গিয়ে বলল, না, আমরা এভাবে চলে যেতে পারি না। যা শুরু করেছি সেটা শেষ করে এখান থেকে যাব। হাদিদ বলল, তুইও পাগল হয়েছিস না রাহা? আমাদের অবস্থা দেখছিস, ইসমা আহত হয়েছে। এই অবস্থায় আমরা আমাদের পরিবারও এগুলো করতে দেবে না আমাদের। রাহা বলল, আমরা এই কাজটা অন্যায়ভাবে করতে পারি ওই হসপিটাল থেকে দূরে থেকেই। এই বলে রাহা ব্যাগ থেকে একটা কাগজ বের করলো এবং বলল, এটা সৈয়দপুরের মানচিত্র। আমরা আমাদের কাজ সেখান থেকে শুরু করব যেখানে শিফানাকে পাওয়া গিয়েছিল, মানে সে জঙ্গলের ধারে। আমি বললাম, তুই মানচিত্র কোথায় পেলি? রাহা বলল, হসপিটাল থেকে আসার সময় চুরি করে নিয়ে এসেছি। যেহেতু আমরা হসপিটালে গিয়ে শিফানার রহস্য উদ্ঘাটন করতে পারবো না, তাই আমাদের সেখানে যেতে হবে যেখানে শিফানাকে পাওয়া গিয়েছিল। হাদিদ বলল, তাহলে রাতে আমরা কোথায় থাকবো? তো সেই দুঃসম্পর্কের চাচাও হয়তো বিপদে আছে। ইনচার্জ হয়তো এতক্ষণে জেনে গেছে তোর চাচাই আমাদের ওখানে নিয়ে গিয়েছিল। রাহা বলল, সেটাও তো ঠিক কথা। এখন আমাদের একটা হোটেল খুঁজতে হবে যেখানে আজকে রাত থাকবো। তারপর সকালে আমরা মানচিত্র দেখে সেই স্থানে যাব। এর মাঝেই শহরের শেষ বাস এখানে এসে থামলো। হাদিদ বলল, এখনো সময় আছে, চল চলে যাই আমরা। এসব আমার একদম সুবিধার মনে হচ্ছে না। রাহা বলল, হিসমা, তুই হাদিদের মতো ভাবছিস? আমি একটু ভেবে বললাম, হাদিদ, রাহা ঠিক বলেছে, এখান থেকে ফিরে যাওয়া ঠিক হবে না। শিফানার রহস্য উদ্ঘাটন না করলে আমি শান্তিতে ঘুমোতেও পারবো না। হাদিদ বলল, আচ্ছা, সেটা না হয় করা যাবে, কিন্তু আজকে চলে যাই আমরা, দরকার হলে 2 দিন পরে আসব। রাহা এবং আমি একে অপরের দিকে তাকিয়ে ঠিক আছে বলে বাসে চড়ে বসলাম। হাদিদ আমাদের পেছনে বসে এক মনে কিছু চিন্তা করতে লাগলো। বাস চলতে শুরু করলো। রাহা ব্যাগ থেকে পানির বোতল বের করে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে আমার গলার ক্ষতের স্থানে মুছে দিল। গলায় আমার জন্মদাগ দেখে রাহাত জিজ্ঞাসা করলো, এটা কিসের চিহ্ন? আমি বললাম, এটা আমার জন্মদাগ। শিফানা এই দাগ দেখে আমাকে বলেছিল তোকে আমি চিনে ফেলেছি। রাহা বলল, চিন্তা করিস না, আমরা এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব। আমি বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। বড় বড় গাছগুলো এক এক করে পেছনে চলে যাচ্ছে। আকাশে রুটির মতো গোল চাঁদটা আমাদের সাথেই আসছে। তবে আমার রুটি গোল হয় না, যত চেষ্টাই করি না কেন বিভিন্ন দেশের মানচিত্রের মতো হয়ে যায় রুটি। মানচিত্রের কথা মনে আসতেই আমি রাহাকে বললাম, কই মানচিত্রটা দেখি একটু। রাহা আমার সামনে মানচিত্রটা খুলে ধরল। আমি রাহাকে টর্চ লাইটটা বের করে ধরতে বললাম। রাহা তাই করল। সৈয়দপুরের একদম শেষের দিকে জঙ্গলটা অবস্থিত, মেন্টাল হসপিটালের থেকে একটু দূরেই হবে। জঙ্গলটা বেশ কয়েক কিলোমিটার জায়গা জুড়ে ছেয়ে আছে, কখনো যাওয়া হয়নি ওইদিকে। আমি বললাম, আচ্ছা রাহা, শিফানাকে কোথায় পাওয়া গিয়েছিল সেটা আমরা কিভাবে বুঝবো? রাহা বলল, সেটা তো এখন বড় চিন্তা। লোকমুখে শোনা যায় জঙ্গল ঘেঁষে যে রাস্তাটা গিয়েছে সেখানেই পাওয়া গিয়েছিল, কিন্তু লোকমুখের কথাই তো আর আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। দেখা যাক কি করা যায়। আমি মানচিত্রটা ভাঁজ করে নিজের কাছে রেখে দিলাম। বাস শহরে গিয়ে পৌঁছালো রাত 1টার দিকে। আমরা বাস থেকে নেমে দেখলাম আশেপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে ততক্ষণে। হাদিদ আর রাহাদের বাসা এক জায়গায়, কিন্তু আমার বাসা সম্পূর্ণ উল্টো দিকে। হাদিদ বলল, ইসমা একা যেতে পারবি নাকি এগিয়ে দিয়ে আসবো? আমি বললাম, সেখান থেকে তোরা আবার একা আসবি কিভাবে? রাহা বলল, তুই আমাদের আগে একটু এগিয়ে দিয়ে যাবি, আবার আমরা তোকে এগিয়ে দিয়ে আসবো, আবার তুই আমাদের এগিয়ে দিবি, এভাবে সারা রাত কেটে যাবে। আমি হেসে বললাম, থাক তোরা যা, আমি একাই চলে যেতে পারবো। তখন একটা রিক্সা এসে থামলো। ওনাকে আমি চিনি, আমাদের বাসার কাছের বস্তিতে থাকেন উনি। ওনার নাম করিম মিয়া। করিম মিয়া আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে এসে বলল, তোমরা এত রাইতে এনে দাঁড়ায় আসো কেন? কোথা থেকে ফিরলা নাকি? আমি বললাম, হ্যাঁ কাকা,
আমরা একটু শহরের বাইরে গিয়েছিলাম। আপনি এত রাতে রিক্সা নিয়ে এখনো বাইরে কেন? করিম মিয়া বলল, একটা খ্যাপ নিয়ে দূরে গেছিলাম, ভাড়া নিয়ে ক্যাসাল করতে করতে আজকে দেরি হইয়া গেছে, এখন বাসার দিকে যাইতাছি। তুমি যাইবা নাকি? আমিও করিম কাকাকে দেখে একটু সাহস পেলাম। আমি হাদিদ এবং রাহাকে বিদায় দিয়ে রিক্সা উঠে বসলাম। করিম কাকা রিক্সা নিয়ে রওনা হলো। আমি চিন্তা করলাম, এতক্ষণে মা আমাকে একবারও ফোন করে খবর নিল না কেন? তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোন বের করে দেখলাম আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। কখন যে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে বলতে পারবো না। মা হয়তো চিন্তায় আজকে হার্ট ফেল করবে। না জানি কতবার ফোন দিয়েছে আমাকে, পাইনি। আজকে আমার খবর আছে। এগুলো চিন্তা করছি, তখনই খেয়াল করলাম করিম কাকা রিক্সা নিয়ে একটা অচেনা পথ ধরে যাচ্ছে। এটা তো আমার বাসার দিকে রাস্তা না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই রাস্তা তো আমার বাড়ির রাস্তা না। করিম কাকা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, করিম কাকা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? করিম কাকা রিক্সা না থামিয়ে ভারী করে বলল, কেন, তোমাদের বাসায় নিয়ে যাচ্ছি। আমি বললাম, কিন্তু এটা তো আমাদের বাসার দিকে যাওয়ার রাস্তা না। আপনি রিক্সা থামান, আমি নেমে যাব। রিক্সা থামান। করিম কাকা এবার আমার দিকে মুখ করে তাকালো। যা দেখে তাতে আমার কলিজায় পানি নেই। এটা করিম কাকা ছিল না, ভয়ঙ্কর চেহারার একজন লোক। তার সারা মুখে রক্ত লাগানো। আমি জোরে চিৎকার করে বললাম, কে আপনি? রিক্সা থামান বলছি। লোকটা বলল, রিক্সা থামলে তোমার বিপদ হবে হিসমা। এইটুকু নিশ্চিত থাকতে পারো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আমি তার কথায় কান্না দিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কেউ আছেন? আমাকে বাঁচান। এই আপনি রিক্সা থামান বলছি, আমি আপনার সাথে যাব না। লোকটা চলন্ত রিক্সা ধাপ করে থামিয়ে দিল। আমি উল্টো গিয়ে তার উপর দিয়ে রিক্সার সামনে পড়লাম। কোনো রকমে উঠে সেখান থেকে দৌড় দিলাম যেদিকে চোখ যায়। একবার পেছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনও সেখানে রিক্সা নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আমি আবার সামনে তাকিয়ে দৌড় দিতেই দেখলাম সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। আমি দৌড় থামিয়ে বাচ্চাটার দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে। খুব মায়াবী বাচ্চাটার চেহারা, সাদা রঙের একটা জামা পরে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? কেন আমাকে বারবার দেখা দিচ্ছ? মেয়েটা মুখে কিছু না বলে আমার দিকে আঙুল দিয়ে ইশারা করলো। আমি নিজেকে একবার ভালোভাবে দেখে বললাম, কি বলতে চাচ্ছ তুমি? মেয়েটা তার গলার কাছ থেকে জামাটা একটু টান দিয়ে নিচে নামালে আমি অবাক হয়ে গেলাম। আমার গলায় যেমন একটা জন্মদাগ আছে, ঠিক একই রকম জন্মদাগ মেয়েটার গলায়ও। আমি অবাক হয়ে কিছু বলতে যাব, তার আগে অন্ধকার থেকে দুইটা কালো হাত বের হয়ে এসে একটানে মেয়েটাকে নিয়ে গেল। আমি ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলাম। পেছনে এখনও সেই লোকটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। রিক্সা থেকে চোখ সরিয়ে যখন সামনে তাকালাম, তখন আমার সামনে একটা ভয়ানক ছায়ামূর্তি দেখতে পেলাম। আমি চমকে গিয়ে পেছনে পড়ে গেলাম উল্টে। ছায়ামূর্তিটা নিমিষেই অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ের কারণে প্যাচ লেগে যাচ্ছে। কিছুতেই আয়াতুল কুরসি মুখ উচ্চারণ করতে পারছি না। তখনই সেই বাচ্চাটার আচমকা চিৎকার ভেসে আসলো আমার কানে। মনে হচ্ছে যেন তাকে কেউ প্রচণ্ডভাবে মারছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না এটা। কি করব না করব ভাবতে ভাবতে এক দৌড়ে গিয়ে আবার সে রিক্সা উঠে বসলাম। কেন জানি এখন এই লোকটাকেই বিশ্বাস করতে ইচ্ছে করছে। লোকটা এসে বলল, বলেছিলাম না রিক্সা থামালে বিপদ হবে? জিনের কথা বাসি হলেও মানতে হয় ইসমা। আমি এখনো ভয় কাঁপছি। কাঁপতে কাঁপতে বললাম, তার মানে আপনি একজন জিন? লোকটা অদ্ভুত একটা হাসি দিয়ে রিক্সা চালানো শুরু করলো আবার। আমার মনে হচ্ছে রিক্সাটা হাওয়ায় ভেসে চলেছে। সামান্য ঝাঁকুনিও লাগছে না। ভয় ভয়ে আবার তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমাকে কেন সাহায্য করছেন? লোকটা বলল, আমি তোমার সাথে থাকা কারিন জিন। তোমার মা তোমার কোনো খোঁজ না পেয়ে এখানে জায়নামাজে বসে তোমার জন্য কান্না করছে আর আল্লাহর কাছে দোয়া করছে। মনে করো আমি সেই দোয়ার বদৌলতেই তোমাকে বাঁচাতে এসেছি। আমি বললাম, আপনি যদি আমাকে বাঁচাতে এসে থাকেন তাহলে নিজেকে এত ভয়ানক রূপ কেন দেখাচ্ছেন আর আমাকে সোজা বাসায় না নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? সে বলল, মানুষকে ভয় দেখাতে আমার ভালো লাগে। মানুষ খুব অল্পতেই ভয় পেয়ে যায়, এমনকি রাতের বেলা নিজের ছায়া দেখেও চিৎকার করে ওঠে। আর তোমাকে সোজা বাসায় নিয়ে যাচ্ছি না, কারণ পথে তোমার জন্য অনেক বিপদ। আমি তাদের সাথে পারবো না। ফজরের আজান হলেই তোমাকে বাসায় পৌঁছে দেব। আপাতত রিকশায় ঘুরতে থাকো। এবার আমি নিজেকে একটু শান্ত করলাম। এতক্ষণে বিশ্বাস হয়ে গেছে সে আমার কোনো ক্ষতি করবে না। নিজেকে যতটা পারি স্বাভাবিক করে বসে বললাম, আমি শুনেছি মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে আপনারা ছিলেন। কেমন হয়েছিল আল্লাহ আপনাদের ধ্বংস করে আপনাদের জায়গায় মানুষ পাঠালো পৃথিবীতে? কারিনজিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজে ৯৯% মানুষ যখন পাপ কাজ করে আর আল্লাহর অবদ্ধতায় লিপ্ত হয়ে পড়ে, তখন ১% এর ভালো হওয়ার কারোর চোখে পড়ে না। আমরা জিন জাতি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিছু নিয়ম মেনে বসবাস করার জন্য। কিন্তু সময়ের সাথে জিন জাতি আল্লাহর সাথে শিরক এবং বিভিন্ন পাপ করা শুরু করে। আল্লাহ প্রথমেই কিছু ছোট ছোট গজব দিয়ে সবাইকে সতর্ক করেছিলেন, কিন্তু জিন জাতি তবুও নিজেদের পাপ কাজ থেকে ফিরে আসেনি। দিন দিন তারা অনেক অহংকারী হয়ে গেল। তাদের মাঝে এমন বিশ্বাস জন্ম নিতে লাগলো যে তারা অমর, তাদের ধ্বংস করা অসম্ভব। আর এটা সবাই জানে, অহংকারীর ধ্বংস অনিবার্য। আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে দিল জিন জাতির অস্তিত্ব মুছে ফেলার জন্য।
ফেরেশতারা আল্লাহর হুকুম মতো এক একটা জিনকে কচু কাটা করল। কেউ রক্ষা পেল না সেদিন। কিন্তু একজন ফেরেশতার চোখে পড়ল ফুটফুটে খুবই সুন্দর মসৃণ একটা জিনের বাচ্চা। সে তাকে কিছুতেই মারতে পারল না। এত মায়াবী চেহারার একটা শিশুকে মারার জন্য ওই ফেরেশতা মোটেও প্রস্তুত ছিল না। সে ঠিক করল এই শিশুকে সে মারবে না। আল্লাহর কাছে মিনতি করে বলল, ইয়া আল্লাহ, আমরা সকল জিনকে মেরে ফেলেছি, শুধু এই শিশুটাকে মারতে পারিনি। ওর তো কোনো পাপ নেই, ও তো নিষ্পাপ। আল্লাহ, আপনার অনুমতি নিয়ে এই শিশুকে আমি লালন পালন করতে চাই। তাকে আমি আপনার সবচেয়ে অনুগত বান্দা হিসেবে গড়ে তুলব। আল্লাহ সেই ফেরেশতাকে অনুমতি দিলেন। পরবর্তীতে সেই ছোট্ট জিনটাই ফেরেশতাদের সর্দার হয়েছিল। সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। তার নাম ছিল আজাজিল। কিন্তু কথাই বলে না, রক্ত রক্তকে ভুলে না। ওর রক্তে মিশেছিল অহংকার। আল্লাহ যখন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকল ফেরেশতাকে সেজদা করতে বললেন, তখন সবাই সেজদা করল একজন বাদে। অহংকারী আজাজিল সেজদা করল না, কারণ সে আগুনের তৈরি হয়ে মাটির কাউকে সেজদা করলে তার আত্মসম্মানে লাগত। আর এই অহংকার তাকে অভিশপ্ত শয়তানে রূপান্তর করল। আজাজিল থেকে তার নাম হয়ে গেল ইবলিস শয়তান। এখন অনেক মানুষ এই জিনটাকে অনুসরণ করে, তার উপাসনা করে, তার পথ ধরে হাঁটে। তারা সবাই ওর মতো অভিশপ্ত। এই পর্যন্ত বলে কারিন জিন থামল। আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম। এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম আমি একজন জিনের সাথে আছি। তখনই কানে ভেসে এলো ফজরের আজান। চারপাশে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো। কারিন জিন বলল, এখন তুমি বাসে যেতে পারো, আর কোনো ভয় নেই। এই বলে সে আমার চেহারায় হালকা করে ফু দিয়ে দিল। আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি ধীরে ধীরে যেন ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। যখন আমি উঠলাম তখন দেখলাম আমি আমার বেডরুমে। মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার চোখ খুলতে দেখে মা তৃপ্তির হাসি এসে বলল, কতবার বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে, কেন আমার কথা শোনস নাই? আমি আমার মায়ের কথা এড়িয়ে বললাম, আমি বাড়িতে আসলাম কিভাবে? মা বলল, ভোর সকালে পাশের বস্তির করিম ভাই এসে তোকে দিয়ে গেছে রিকশায় করে। তুই তো রিকশাতে ঘুমিয়েছিলি, আমি তোকে রুমে এনে শুয়ে দিয়েছি। আমি বললাম, আচ্ছা মা, তুমি সৈয়দপুর সম্পর্কে কি জানো? আর তুমি কি শিফানা নামে কাউকে চেনো? মা কেমন যেন বিব্রত হয়ে বলল, না, তেমন কিছু না। মানুষের মুখ থেকে শুনেছি সৈয়দপুর গ্রামটা নাকি ভালো না, সেখানে অনেক ভয়ানক কাজ কারবার হয়ে থাকে, তাই তোকে বারবার যেতে নিষেধ করেছিলাম। তুই তো শুনলি না আমার কথা। আমি বললাম, আর শিফানা? মা কি যেন চিন্তা করলো, তারপর বলল, না, এই নামে কাউকে চিনি না। আচ্ছা তুই রেস্ট কর, আমি তোর জন্য নাস্তা বানিয়ে আনছি। এসব চিন্তাভাবনা বাদ দে। আমি যেখানে যেতে নিষেধ করি সেখানে যাবি না আর কখনো। আমি তোর মা, আমি জানি তোর কিসে ভালো হবে আর কিসে খারাপ। একটা কথা সবসময় মনে রাখবি, আমিই তোর মা। এই বলে মা উঠে চলে গেল। আমি শুয়ে শুয়ে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি, মা কি লুকানোর চেষ্টা করছে আমার কাছ থেকে? মায়ের মুখে এক কথা বলছে আর চোখে আরেক কথা বলছে। আর মা দুইবারে কেন বলল আমি তোর মা? আমাকে এসব রহস্য উদ্ঘাটন করতেই হবে। তার জন্য আবার আমাকে সৈয়দপুর যেতে হবে। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ফোনে চার্জ দিলাম। তারপর ব্যাগ থেকে সৈয়দপুরের মানচিত্রটা বের করে খাটের উপর মেলে রাখলাম। একটু অবাক হয়ে খেয়াল করলাম মানচিত্রের একটা জায়গা লাল কালিতে মার্ক করা, কিন্তু রাহা আর আমি যখন মানচিত্রটা বাসে বসে দেখছিলাম তখন তো এই মার্ক করা চিহ্নটা ছিল না। তাহলে এখানে এলো কিভাবে? সবকিছু মিলাতে লাগলাম। অনেকক্ষণ ভেবে একটা জিনিস মাথায় ঢুকলো, তা হলো লাল কালি দিয়ে মার্ক করা জায়গাটাতেই শিফানাকে নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। তার মানে যে এই মার্কটা করেছে সে চায় আমি সেখানে যাই। আর একটা জিনিস খেয়াল করলাম, জঙ্গলের অনেক গভীরে একটা ছোট গ্রাম আছে। গ্রামটার নাম জিন আবাসী। তাড়াতাড়ি মোবাইলটা চার্জ থেকে খুলে গুগল ম্যাপে সার্চ করলাম জিন আবাসী নামে লিখে। আশ্চর্যের কথা হলো এই নামে কোনো গ্রাম গুগল ম্যাপে শো করছে না। সৈয়দপুর তো দেখা যাচ্ছে, কিন্তু ওই গ্রাম দেখা যাচ্ছে না। গুগল ম্যাপ থেকে বের হয়ে গুগল ব্রাউজারে সার্চ করলাম জিন আবাসী গ্রামের নাম লিখে, কিন্তু গ্রামের কোনো অস্তিত্ব এখানেও পেলাম না। তবে ছোট একটা আর্টিকেল দেখতে পেলাম এই গ্রাম নিয়ে। 2008 সালের দিকে এই নামে একটা গ্রাম ছিল। এক সময় সেই গ্রামের মানুষেরা কালো জাদু মন্ত্রে লিপ্ত হয়ে যায়। তারপর এই কালো জাদুর প্রভাবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। সে গ্রামের সবাই মারা যায়। শুধু এইটুকু পেলাম জিন আবাসী গ্রাম সম্পর্কে। অনেক খুঁজেও আর কিছু জানতে পারলাম না। তাড়াতাড়ি হাদিদকে কল করে বললাম, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সৈয়দপুরে যেতে হবে। শিফানাকে যেখানে পাওয়া গিয়েছিল সেদিকে আগে একটা গ্রামের অস্তিত্ব ছিল। আমাদের সেই গ্রামটা খুঁজে বের করতে হবে। আমার মনে হয় গ্রামটা এখনো আছে, তবে সেটা গুগল থেকে মুছে ফেলা হয়েছে কোনো কারণে। হাদিদ সব শুনে বলল, কিসব পাগলের মতো কথা বলছিস? আমি আর এসবের মাঝে নেই। গোবর শুকিয়ে গিয়েছে, এখন কি দরকার সেটা নাড়াচাড়া করে গন্ধ বের করার? আমরা অন্য নিউজ খোঁজ করব। আমি ফোন রেখে দিলাম। হাদিদকে এখন বোঝানোর সময় নেই যে আমি চাইলেও আর সৈয়দপুর থেকে দূরে থাকতে পারবো না। আমাকে একা হলেও যেতে হবে। এরপর রাহাকে কল করে সবকিছু খুলে বললাম। রাহা কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে যেতে রাজি হয়ে গেল। মনে হচ্ছে আমার চেয়ে বেশি রাহা যেতে চায় সেখানে।
মাকে মিথ্যা বললাম, ভার্সিটি যাওয়ার কথা বলে বের হয়ে গেলাম বাসা থেকে, শুধুমাত্র ফোনটা হাতে নিয়ে। বাড়ি থেকে বের হয়ে একটু হাঁটতেই সামনে একটা কালো প্রাইভেট কার এসে থামলো। দেখলাম গাড়িতে রাহা আর হাদিদ। আমাকে বলল, বাস দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই আঙ্কেলের গাড়িটা নিয়ে আসলাম, যাতে সন্ধ্যার আগেই ফিরতে পারি। আমি গাড়িতে উঠে বসে বললাম, তুই না বললি যাবি না, এখন কেন আসলি? হাদিদ বলল, সেই স্কুল লাইফ থেকে আমরা ভালো বন্ধু, যা করেছি একসাথে করেছি, ভালো কাজও একসাথে করেছি, খারাপ কাজও একসাথে করেছি। এখন তুই জীবনের ঝুঁকি নিয়ে একটা কাজ করতে যাচ্ছিস আর আমি তোকে একা ছেড়ে দিব এভাবে? এটা কি করে হয় বল? রাহা বলল, চুপ চাপাবাজ, তুই তো আসতে চাসনি। আমি তোর আঙ্কেলকে রিকোয়েস্ট করে যে গাড়ি নেওয়ার ব্যবস্থা করলাম, অমনি তুই আসার জন্য রেডি হয়ে গেলি। আমি বললাম, ঠিক আছে, তাহলে এখন আমি যেভাবে বলি সেভাবে যাবি। আমরা প্রথমে যাব সেখানে যেখানে শিফানাকে পাওয়া গিয়েছিল। সেখান থেকে জঙ্গলের দিকে একটা সরু রাস্তা গেছে জিন আবাসী গ্রামের দিকে। জানি না সে গ্রাম এখন আছে কিনা, তবে না থাকলেও প্রবলেম নেই, আমরা হয়তো সেখানে কোনো ক্লু খুঁজে পেতে পারি। আমরা রওনা হলাম আবার সৈয়দপুরের উদ্দেশ্যে। প্রাইভেট কার হওয়ায় খুব অল্প সময়ে পৌঁছে গেলাম সৈয়দপুরে। রাহা সেই দুঃসম্পর্কের চাচা সেখানে অপেক্ষা করছিল। রাহাই তাকে বলে রেখেছিল, কারণ সে এখানকার রাস্তাঘাট জঙ্গল খুব ভালো করে চিনে। যাতে আমরা জঙ্গলে হারিয়ে না যাই, তাই চাচা আমাদের সঙ্গে এলো। আমি চাচাকে জিন আবাসী গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারল না। সে নাকি এমন গ্রামের নাম আগে কখনো শোনেনি। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি ফোন বের করে দেখলাম মা ফোন করেছে। ওয়ালপেপারে আমার আর মায়ের ছবি দেয়া। তাই সেটা ভেসে উঠতে চাচা ছবিটা দেখে চমকে গিয়ে বলল, এই মহিলা তোমার কি হয়? আমি বললাম, এটা আমার মা। আপনি চিনেন আমার মাকে? চাচা বলল, না তেমনভাবে চিনি না, তবে মেন্টাল হসপিটালে অনেকবার দেখেছি ওনাকে। উনিও শিফানা নামের ওই মহিলার সাথে দেখা করতে আসে মাঝে মাঝেই। আমি ভাবতে লাগলাম, মা কিভাবে শিফানাকে চিনে, আর কেনই বা শিফানার সাথে দেখা করে? মা আমার কাছে কিছু কি লুকাচ্ছে? ভাবতে ভাবতে ফোন রিসিভ করলাম। মা অপাশ থেকে বলল, ইসমা, তুই আবার সৈয়দপুরে গেছিস তাই না? আমি বললাম, তুমি কিভাবে জানলে? মা বলল, তোর খাটের উপর একটা মানচিত্র পেয়েছি, সেটা দেখেই বুঝতে পেরেছি তুই আবার বিপদের দিকে এগিয়ে যাচ্ছিস। আমি বললাম, মা, আমার কাছ থেকে আর কিছু লুকানোর চেষ্টা করো না, সত্যি করে বলো শিফানার সাথে তোমার সম্পর্ক কি, কেন তুমি শিফানার সাথে দেখা করো? মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ইসমা, আমি তোকে সব বলবো, এখন তুই ফিরে আয়। আমি চাই না শিফানার সাথে যা হয়েছে তোর সাথেও তাই হোক। সৈয়দপুর একটা অভিশাপের নাম। আমি কিছু বলতে যাব, তখনই হাদিদ কষে ব্রেক করলো গাড়িটা। আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। দেখলাম সেই জীর্ণ শীর্ণ চাদর মুড়ি দেওয়া লোকটা হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে এসে পড়েছে, তাই হাদিদ ব্রেক করতে বাধ্য হয়েছে। আমি ফোনটা নিচ থেকে তুলে দেখলাম ডিসপ্লে ভেঙে গিয়েছে। খুব রাগ উঠল নিজের ওপর। এখন তো মায়ের সাথেও যোগাযোগ করতে পারবো না। আমরা সবাই গাড়ি থেকে বের হলাম। হাদিদ সেই লোকটাকে বলল, ওই মিয়া, মরতে মন চাই তাইলে বড় গাড়ি নিচে মরেন, আমার এই ছোট গাড়ি নিচে পড়তে আসছেন কেন? লোকটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, তোমাদের গন্তব্য তো এখানেই, তাই থামিয়ে দিলাম। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, সত্যি আমরা যেখানে আসতে চেয়েছিলাম এটা সেই জায়গা, মানে এখানেই শিফানাকে পাওয়া গিয়েছিল। আমি বললাম, রাহা তুই ক্যামেরা বের কর। হাদিদ আর আমি খুঁজে দেখছি কিছু পাওয়া যায় কিনা। রাহা ক্যামেরা অন করে আমাদের পেছনে আসতে লাগলো। চাদর মুড়ি দেওয়া লোকটা রাস্তার ধারে এমনভাবে বসলো যেন এটা তার সিংহাসন। পুরো জমিদারের মতো ভাব করে একটা মোটা সিগারেটের মতো কিছু একটা ধরিয়ে তাতে ফুঁকতে লাগলো। রাহাত চাচা গিয়ে লোকটার সাথে কিছু কথা বলতে লাগলো। আমরা দূর থেকে সেটা শুনতে পেলাম না তারা কি নিয়ে কথা বলছে। আমি খেয়াল করলাম রাহাত চাচা লোকটার সাথে এমনভাবে কথা বলছে যেন সে তাকে অনেক আগে থেকে চিনে। আমার মনে একটু খটকা লাগলো, ওই লোকটা কিভাবে জানলো আমরা এখানে আসবো? সে কিভাবে আমার গাড়ির সামনে এসে হাজির হলো জায়গা মতো? এসব পাত্তা না দিয়ে আমরা এমন কিছু খুঁজছিলাম যাতে বুঝতে পারি শিফানা এখানে কেন এসেছিল আর তার সাথে কি হয়েছিল। হঠাৎ আমার চোখে পড়ল অনেক পুরনো একটা ক্যামেরার কভার পড়ে আছে, মাটিতে অর্ধেক পরিমাণ গেড়ে আছে সেটা। আমি গিয়ে টান দিয়ে সেটা মাটি থেকে তুলে আনলাম। হাদিদ এসে জিজ্ঞাসা করলো, কি এটা? আমি বললাম, এটা একটা ক্যামেরার কভার, তবে অনেক পুরনো। রাহেশ আমার হাত থেকে কভারটা নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতে লাগলো ভেতরে কিছু আছে কিনা। কভারের ভেতর থেকে এক টুকরো কাগজ পড়ল। আমি কাগজটা উঠিয়ে দেখলাম সেটা ভাঁজ করা। ভাঁজগুলো খুলে দেখলাম কিছু একটা লেখা আছে সেখানে, কিন্তু মাটির নিচে থাকার কারণে লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে। প্রথমে একটা লাইন কোনো মতে বুঝতে পারলাম, যেখানে লেখা ছিল, রিঙ্কি আর আমি জিন আবাসী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি একটা নিউজ কভার করার জন্য। এই লাইনটা পড়ার পর আমার হাত থেকে কাগজের টুকরাটা পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার মায়ের নাম রিঙ্কি। এদিকে আমরা দেখতে পাই হিসমা মা মানে রিঙ্কি হিসমাকে বারবার কল করার চেষ্টা করছে, কিন্তু কল যাচ্ছে না। সে তো জানে না হিসমার ফোন ভেঙে গিয়েছে। কল করতে করতে হিসমার মায়ের চোখ গেল সেই মানচিত্রে থাকা লাল কালি দিয়ে চিহ্নিত করা জায়গাটার দিকে। হিসমার মা অনেক ভয় পেয়ে গেল এবং মনে মনে বলল, হিসমাও শিফানের মতো বিপদে পড়তে যাচ্ছে। দৃশ্য চলে গেল 24 বছর আগে।
দুইটা মেয়ে জিনাবাসী গ্রামের রহস্য উদ্ঘাটন করতে রওনা হয়েছে। তারা দুজনেই জার্নালিস্ট। একজনের নাম শিফানা, আরেকজনের নাম রিঙ্কি। দুজনেই খুব ভালো বন্ধু। সে ছোট থেকে একসাথে বেড়ে ওঠা দুজনের। এমনকি তারা সিদ্ধান্ত নিয়েছিল দুজনে একজন ছেলেকে বিয়ে করে সতীন হয়ে থেকে যাবে সারা জীবন। সেটা যদি না হয় তাহলে কোনোদিনই বিয়ে করবে না। একদিন তাদের উপর দায়িত্ব পড়ে জিনাবাসী গ্রামের উপর একটা ডকুমেন্টারি তৈরি করতে হবে। তারা দুজনেই ছিল অত্যন্ত সাহসী। কোনো কিছুতেই তারা ভয় পেত না। তারা দুজন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে জিনাবাসী গ্রামের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে বিকেল হয়ে গেল। তারা যখন গ্রামে পৌঁছালো তখন দেখা গেল সবাই খুব স্বাভাবিক, যে যার মতো কাজ করছে। নারীরা বিভিন্ন কৃষিকাজে ব্যস্ত, বাচ্চারা মাঠে খেলা করছে, বৃদ্ধরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এ যেন এক স্বর্গরাজ্য। কিন্তু শিফানা আর রিঙ্কি তো শুনেছিল এই গ্রামে নাকি কালো জাদু চর্চা করা হয়। এখানের মানুষেরা নাকি খুবই হিংস্র প্রকৃতির। এখন দেখা যাচ্ছে পুরোই উল্টো চিত্র। শিফানা আর রিঙ্কি খুব হতাশ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখনই জীর্ণশীর্ণ চাদর মুড়ি দেয়া শীতের টুপি পরা একটা লোক তাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমরা কারা? তোমাদের তো আগে কখনো দেখিনি এই গ্রামে। শিফানা বলল, আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে জঙ্গলে ঘুরতে ঘুরতে গ্রামে চলে এলাম। এখন চলে যাচ্ছি। লোকটা বলল, গাড়ি ঠিক না হলে কিভাবে যাবেন? এক কাজ করেন, আপনারা আজকে রাতে এখানে থেকে যান। আমি আপনাদের গাড়ি ঠিক করার ব্যবস্থা করছি, কাল সকালে চলে যাবেন। রিঙ্কি বলল, না না ভাই, আপনাকে কষ্ট করতে হবে না, আমরা একটা ব্যবস্থা করে নিতে পারবো। লোকটা বলল, তা কি করে হয়? আমাদের গ্রাম থেকে আপনারা খালি মুখে ফিরে যাবেন? আজকে আপনারা আমাদের মেহমান। এই বলে লোকটা অদ্ভুত একটা হাসি দিল। শিফানা রিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে লোকটার কথায় রাজি হয়ে গেল। লোকটা তাদের দুজনকে ছোট একটা কুঁড়ে ঘর দেখিয়ে দিয়ে বলল, আপনারা ওই ঘরে গিয়ে বিশ্রাম করেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। শিফানা রিঙ্কি দুজনেই সেই ঘরে গিয়ে নিজেদের ব্যাগপত্র রেখে রিঙ্কি বলল, আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না এখানকার পরিবেশ, আমাদের উচিত হবে চলে যাওয়া। শিফানা বলল, আমরা তো এসেছি এই কাজের জন্য, আজকে রাতে দেখব এই গ্রামে আসলে কি হয়। যেহেতু দিনের বেলা সব স্বাভাবিক, তার মানে রাতে কিছু একটা পাবো আমরা নিউজ করার মতো। কিছুক্ষণ পর লোকটা আরেকজন গর্ভবতী মহিলা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসলো। পোড়া মাংস আর মগজ ভুনা, দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছিল। গর্ভবতী মহিলার সাথে কথা বলে জানতে পারলাম তার 9 মাস চলছে, খুব শীঘ্রই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আর জানতে পারলাম এই লোকটাই তার স্বামী। কিন্তু মহিলাটার চোখে মুখে কেমন যেন একটা ভয় কাজ করছে। মহিলাটা আমাদের কিছু বলতে চাচ্ছে, কিন্তু ওই লোকটা থাকার কারণে সে বলতে পারছে না। আমি বুঝতে পেরে ওই লোকটাকে সরানোর জন্য বললাম, আমাদের কিছু পরিষ্কার খাবার পানি লাগবে, আপনি দয়া করে এনে দেবেন? লোকটা কিছু একটা ভেবে তার স্ত্রীর দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি পানি নিয়ে আসছি। এই বলে লোকটা দ্রুত বের হয়ে গেলে মহিলাটা আমার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, আমার অনাগত সন্তানকে বাঁচান দয়া করে, তারা এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বলি দিয়ে দিবে। আপনাদের কাছে হাত জোর করে বলছে আমার সন্তানকে বাঁচান। রিঙ্কি আর শিফানা দুজনে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কারা মারবে আপনার সন্তানকে? আর এই গ্রামে আসলে কি হয় আপনি আমাদের বলেন, আমরা আপনাকে সাহায্য করব। মহিলাটা কিছু বলতে যাবে তখনই তার স্বামী একটা পানির জগ নিয়ে প্রবেশ করলো সেখানে। মহিলাটা ভয়ে চুপসে গেল একদম। লোকটা বলল, অনেক সেবা হয়েছে, এখন যাই আমরা, খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, আর হ্যাঁ, রাতে ঘর থেকে বের হবেন না। এই বলে লোকটা তার স্ত্রীকে নিয়ে চলে গেল। মহিলাটা যাওয়ার আগে চোখের ইশারায় খাবার খেতে নিষেধ করলো। রিঙ্কি আর শিফানা বুঝে গেল এখানে খুব খারাপ কিছু হয়। এই গ্রাম সম্পর্কে যা শুনেছে তারা সব সত্যি। শিফানা রিঙ্কি খাবারটার দিকে তাকিয়ে দেখলো কেমন যেন কালো কালো পোকা গিজগিজ করছে খাবারের ভেতর। অথচ লোকটা যখন নিয়ে এসেছিল তখন তো খুব সুস্বাদু দেখা যাচ্ছিল। তাড়াতাড়ি খাবারগুলো জানালা দিয়ে ঘরের পেছনে ফেলে দিল। রাত নেমে এলো। সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘিরে গেল চারিদিক। বাইরে থেকে একটা টু শব্দ ভেসে আসছে না। শিফানা রিঙ্কি সবার অগোচরে ধীরে ধীরে বাইরে বের হলো। সম্পূর্ণ ভূতের একটা পরিবেশ। মানুষজন তো দূর, একটা পোকামাকড়ও চোখে পড়ছে না। শিফানা ক্যামেরা বের করে শ্যুট করতে লাগলো যদি অস্বাভাবিক কিছু ধরা পড়ে সে উদ্দেশ্যে। রিঙ্কি আশেপাশে তাকিয়ে দেখলো গাছের সাথে বিভিন্ন পশু পাখির চামড়া ছাড়ানো দেহ ঝুলে আছে। রিঙ্কি এটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল। শিফানা তাকে শান্ত করে সবকিছুর ভিডিও করতে লাগলো। হঠাৎ শিফানা দেখলো ক্যামেরায় সাদা কাপড় পরা কেউ দ্রুত চলে গেল সামনে দিয়ে। ক্যামেরা ধরা পড়লেও সেটা বাহ্যিক চোখে দেখা গেল না। শিফানা বুঝে গেল কেউ তো আছে এখানে যাকে খালি চোখে দেখা যাচ্ছে না। হঠাৎ রিঙ্কি বলল, শিফানা, ওটা কি? শিফানা তাকিয়ে দেখলো রিঙ্কি এক দৃষ্টিতে তাকিয়ে আছে গাছের ওপর। শিফানা তাকিয়ে দেখলো গাছের উপরে বসে অদ্ভুত দেখতে একটা প্রাণী কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে রিঙ্কি চিৎকার করতে চাইলে শিফানা তার মুখ চেপে ধরে বলল, কিছু হয়নি, আমরা জেনে বুঝে এখানে এসেছি, অপেক্ষা কর, আমরা আরো কিছু জানতে পারবো। তখনই গ্রামের শেষ মাথা থেকে এক মহিলার চিৎকার ভেসে আসলো। আমরা তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম।
দেখলাম গ্রামের শেষ মাথায় একটা টিনের ঘর থেকেই এক মহিলার আত্মচিৎকার ভেসে আসছে। শিফানা রিঙ্কি টিনের ঘরে ফুটো খুঁজতে লাগলো ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য। পেছনের দিকে একটা ফুটো দেখতে পেয়ে শিফানা রিঙ্কির হাতে ক্যামেরাটা দিয়ে ফুটো দিয়ে উঁকি মেরে দেখল সে গর্ভবতী মহিলাটার ডেলিভারি হচ্ছে। কয়েকজন লম্বা লম্বা আলখেল্লা পরা ছায়ামূর্তি মহিলাটিকে ঘিরে রেখেছে। একটা বৃদ্ধ মহিলা আয়ের কাজ করছে আর তার স্বামীর পাশে দাঁড়িয়ে এক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন বাচ্চাটা ভূমিষ্ঠ হলেই খাবলে খুবলে খেয়ে ফেলবে। শিফানা এই দৃশ্য দেখে রিঙ্কিকে জানালে রিঙ্কি বলল, মহিলাটা আমাদের কাছে সাহায্য চেয়েছিল, এখন আমরা কি করব? শিফানা বলল, আমরা সাহায্য করব, এই বাচ্চাকে আমরা বাঁচাবো। এই বলে শিফানা আবার সেই ফুটোতে চোখ রাখতেই ভেতর থেকেও একটা ভয়ানক চোখ সেই ফুটোতে রাখলো। শিফানা ভয় পেছাতে গিয়ে রিঙ্কির সাথে ধাক্কা খেয়ে বলল, তারা আমাকে দেখে ফেলেছে, এক কাজ কর, তারা তো তোকে দেখেনি, তুই এখানে লুকিয়ে পড়, তারা যখন আমাকে ধরার জন্য পিছু নেবে এই সুযোগে তুই বাচ্চাটাকে নিয়ে পালাবি। কিন্তু তার আগেই গ্রামের কয়েকজন এসে রিঙ্কি এবং শিফানাকে ধরে ফেলল। তাদেরকে ধরে ওই ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো যেখানে ডেলিভারি হচ্ছিল। লোকটা তাদের দিকে এগিয়ে এসে বলল, বলেছিলাম ঘর থেকে বাইরে না হতে, এখন এই বাচ্চার সাথে তোদেরকেও বলি দিব। রিঙ্কি চিৎকার করে বলল, কেন করছেন এগুলো আপনারা? আপনাদের থেকে জঙ্গলের জন্তু জানোয়ার অনেক ভালো। লোকটা এসে রিঙ্কির গালে কোষ একটা থাপ্পড় দিয়ে বলল, চুপচাপ এখানে পড়ে থাক, বাচ্চাটা ভূমিষ্ঠ হতে দে আগে, পরে দেখা যাবে কে খারাপ আর কে ভালো। শিফানা রিঙ্কিকে শান্ত হতে বলল। অবশেষে বাচ্চা ভূমিষ্ঠ হলো। শিফানা খেয়াল করলো বাচ্চাটার গলা নিচে একটা কালো দাগ, এটা জন্ম দাগ। লোকটা বাচ্চাটাকে কোলে নিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আমি হব এখন এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ, শয়তানের উদ্দেশ্যে একে বলি দিলেই আমার সব ইচ্ছে পূরণ হবে। এদিকে বাচ্চা জন্ম দিয়ে এই মহিলাটা মারা গিয়েছে, কিন্তু লোকটার মাঝে এর বিন্দু পরিমাণ আফসোস দেখা যাচ্ছে না। লোকটা বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হতে হতে বলল, আমি গিয়ে আমার কাজ শেষ করে আসি, ততক্ষণ এই দুজনের খেয়াল রাখিস তোরা। এই বলে লোকটা বের হয়ে গেল। শিফানা রিঙ্কি এক উপরের দিকে তাকিয়ে হ্যাঁ বলে তাদের পাহাড়ে থাকা লোকগুলোর সাথে লড়াই শুরু করলো। অনেক কষ্টে তাদের সবাইকে মেরে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে বাচ্চাসহ এই লোকটাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়েও গেল। লোকটা বাচ্চাটাকে নিয়ে গ্রামের এক পুরনো মন্দিরের দিকে যাচ্ছে। শিফানা রিঙ্কি দৌড়ে গিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল পিছন থেকে। বাচ্চাটা মাটিতে পড়ে গিয়ে কান্না করতে লাগলো। লোকটা রেগে আগুন হয়ে শিফানা রিঙ্কিকে মারতে লাগলো। তারা দুজনে লোকটার সাথে কিছুতেই পেরে উঠছে না। শিফানা কোনো রকমে লোকটাকে ধরে রেখে বলল, রিঙ্কি তুই বাচ্চা নিয়ে এখান থেকে চলে যা, আমি একে থামিয়ে রাখছি। রিঙ্কি কিছুতেই এটা করতে রাজি হচ্ছিল না। রিঙ্কি বলল, না শিফানা, আমি তোকে এভাবে বিপদে ফেলে যাব না, তোকে নিয়েই যাব। শিফানা লোকটাকে আর ধরে রাখতে পারছিল না। শিফানা চিৎকার করে বলল, রিঙ্কি আমাদের বন্ধুত্বের কসম, তুই বাচ্চাটাকে নিয়ে চলে যা, আমি ফিরে আসবো, কথা দিলাম। রিঙ্কি আর কোনো উপায় না পেয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না করতে করতে দৌড় দিল সেখান থেকে। পেছনে ফিরে তাকিয়ে দেখল লোকটা শিফানাকে প্রচুর মারধর করছে। রিঙ্কি নিজের মনকে শক্ত করে বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। ওই লোকটাও শিফানাকে মেরে অজ্ঞান করে ফেলে রিঙ্কির পেছনে দৌড়াতে লাগলো। রিঙ্কি দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে চলে আসলো যেখানে গাড়ি রাখা ছিল। লোকটাও চিৎকার করতে করতে এগিয়ে আসছে। রিঙ্কি তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। লোকটা এসে গাড়ির গ্লাসে ঘুষি মারতে লাগলো। রিঙ্কি চিৎকার করতে লাগলো, গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? লোকটা ঘুষি মারতে মারতে গাড়ির গ্লাসটা ভেঙেই ফেললো এক পর্যায়ে এবং রিঙ্কির গলা চেপে ধরে বলল, এখান থেকে পালানো অসম্ভব। পেছন থেকে কেউ এসে লোকটার মাথায় বাড়ি দিল। লোকটা ব্যথায় কাতরাতে কাতরাতে পেছনে তাকিয়ে দেখল রক্তাক্ত শিফানা গাছের মোটা ডাল হাতে দাঁড়িয়ে আছে। শিফানা লোকটাকে আবার আঘাত করতে চাইলে লোকটা শিফানার হাত ধরে উঁচু করে একটা আছাড় মারল মাটিতে। এর মাঝে গাড়ি স্টার্ট হয়ে গেল। রিঙ্কি কান্না করতে করতে বলল, শিফানা তাড়াতাড়ি গাড়িতে আয়। শিফানা একটু হেসে বলল, চলে যা তাড়াতাড়ি, আমি ফিরে আসবো, চিন্তা করিস না, বাচ্চাটাকে নিজের মেয়ের মতো লালন পালন করবি। লোকটা তাড়াতাড়ি আবার রিঙ্কির গাড়ির দিকে এগিয়ে এলে রিঙ্কি গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে চলে এলো। পুরো পথ রিঙ্কি কান্না করতে করতে ফিরে এসেছে। একমাত্র বেস্ট ফ্রেন্ডকে এভাবে মৃত্যুর মুখে ফেলে এসে রিঙ্কি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। তবু শিফানাকে দেওয়া কথা রাখতেই বাচ্চাকে নিজের মতো করে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। বাচ্চার নাম রাখা হয় ইসমা। দৃশ্য ফিরে এলো বর্তমানে। রাহা এবং হাদি দুজনেই বেশ অবাক হয়ে বলল, ইসমা, তার মানে কি আমাদের আগে আন্টি মানে তোর মা এখানে এসেছিল এই গ্রামের খোঁজে? তার সাথে আরেকজন কি ছিল তাহলে? আমি বললাম, জানি না, আমার মাথায় কিছুই ঢুকছে না, তবে এইটুকু বুঝতে পারছি মায়ের সাথে আরেকজন, সেটা শিফানা ছিল। শিফানা কোনো খারাপ মানুষ না। শিফানার আমার মা এই গ্রামের খোঁজে এসে খুব ভয়ঙ্কর কিছু সম্মুখীন হয়েছিল, আমি সেটা খুঁজে বের করবই। পেছনে তাকিয়ে দেখলাম সে লোকটা রাহার চাচা সেখানে নেই। আরে তারা তো এখানে দাঁড়িয়ে কথা বলছিল, চোখের পলকে তারা কোথায় গায়েব হয়ে গেল? রাহা বলল, তারা হয়তো জঙ্গলে গিয়েছে, চল আমরাও যাই, দেখি সেই গ্রামের কোনো অস্তিত্ব খুঁজে পাই কিনা।
হাদিদ ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন যাওয়া ঠিক হবে না, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমরা জানি না জঙ্গলের ভিতর কি আছে, আর সেই গ্রামে যাওয়ার রাস্তা সম্পর্কেও আমার অজানা। এভাবে আন্দাজে জঙ্গলে প্রবেশ করলে আমাদের বিপদ হতে পারে। আমি বললাম, হাদি ঠিক বলেছে, আমরা না হয় অন্য কোনো দিন আসবো আবার। এখন গিয়ে মাকে জিজ্ঞেস করতে হবে শেফানার সাথে তার সম্পর্ক কি। সেই গ্রামে যাওয়ার রাস্তা জানা থাকলে এখন একটা রিস্ক নেওয়া যেত, যেহেতু জানি না তাই জেনে তারপর আসবো। রাহা আমাদের সাথে একমত হলো। আমরা ফিরে আসার জন্য গাড়ির নিকট আসতেই রাহা বলে উঠল, ওই তো একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, আমার মনে হয় ওটাই গ্রামে যাওয়ার রাস্তা। আমি আর হাদিদ তাকিয়ে দেখলাম একটা সরু রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। হতে পারে এটাই গ্রামে যাওয়ার রাস্তা, আবার নাও হতে পারে। আমাদের নিষেধ করা সত্ত্বেও রাহা সেই রাস্তার দিকে এগিয়ে গেল। আমি আর হাদিদ রাহাকে ডাকতে ডাকতে ওর পিছু নিলাম। একটু দূরে যেতে রাহা দেখল তার চাচার শার্টের একটা ছেঁড়া চুকরো পড়ে আছে। রাহা সেটা উঠিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, আমার চাচা হয়তো বিপদে আছে, আমাদের তাকে এভাবে একা ফেলে যাওয়া উচিত হবে না। আমি আর হাদিদ একে অপরের দিকে তাকিয়ে একটু ভেবে বললাম, ঠিক আছে, তাড়াতাড়ি তো চাচাকে খুঁজে বের করে আমরা বের হয়ে যাব জঙ্গল থেকে, সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নেই। এই বলে তিনজন চাচাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম, কিন্তু রাহাত চাচার কোনো খোঁজ পেলাম না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে, দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। মুহূর্তের মাঝে কেমন একটা ভুতুরে পরিবেশ তৈরি হলো। হাদিদ বলল, এখানে থাকা আর ঠিক হবে না। তো চাচার কথা বাদ দে, এখানে যে গ্রামটা থাকার কথা সেটাই তো কোনো চিহ্ন দেখছি না। রায় কিছু বলতে চেয়েও বলল না। তখন আমরা তিনজন একটা শব্দ শুনতে পেলাম, কেউ শব্দ করে কিছু খাচ্ছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলাম কেউই নেই। আমরা খুব ভয়ে ভয়ে তাকাচ্ছি চারিদিকে। তখন বুঝলাম শব্দটা মোটা একটা গাছের পেছন থেকে আসছে, কেউ সেখানে বসেই কিছু খাচ্ছে। আমরা একে অপরের হাত চেপে ধরে সেই গাছের দিকে এগিয়ে গেলাম। ধীরে ধীরে গাছের আড়ালে তাকাতেই যা দেখলাম তাতে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে। দেখলাম একটা বাচ্চা মেয়ে বসে বসে মৃত ছাগলের দেহটা খাবলে খুবলে খাচ্ছে চকচক শব্দ করে। রাহা ভয় চিৎকার করে ফেলল। বাচ্চা মেয়েটা আমাদের দিকে ঘুরে তাকালো, তার সারা মুখে রক্ত লাগানো। রক্তাক্ত মুখে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে এক টুকরো মাংস এগিয়ে দিল। এই দৃশ্য দেখে আমি বমি করে দেওয়ার অবস্থা। মেয়েটা আর কিছু না বলে হাতে কিছু একটা মাংস নিয়ে উঠতে হাঁটতে লাগলো জঙ্গলের ভেতর দিয়ে। রাহা ডাকতে লাগলো, এই মেয়ে দাঁড়াও, এখানে কি দুইজন লোককে দেখেছ? কিন্তু মেয়েটা কোনো সাড়া না দিয়ে হেঁটে চলে যাচ্ছে। রাহা মেয়েটার পিছু নিল। হাদিদ রাহাকে বারবার বারণ করছিল, কিন্তু রাহা কোনো কথা না শুনে ওই মেয়েটার পিছু নিল। আমি আর হাদিদ এক প্রকার বাধ্য হয়ে রাহার সাথে ওই বাচ্চা মেয়েটার পিছু নিলাম। রাহাকে তো একা এইভাবে যেতে দিতে পারি না। চাঁদের আলো স্পষ্ট দেখছিলাম বাচ্চা মেয়েটা এক মনে হেঁটে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, আমরা যত তাড়াতাড়ি হাঁটছি না কেন ওই বাচ্চা মেয়েটার নাগাল পাচ্ছি না, সে আমাদের আগেই হাঁটছে। হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পেলাম আগুনের কিছু আলো দেখা যাচ্ছে, মেয়েটা সেদিকে এগিয়ে যাচ্ছে। আর একটু এগুতেই বুঝলাম সেগুলো আসলে আগুনের মশাল। গোটা কয়েকজন বৃদ্ধ লোক আর কিছু বৃদ্ধ মহিলা মশাল হাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়েটা গিয়ে তাদের সাথে দাঁড়ালো। অনেক পুরনো পুরনো ঘর বাড়ি, পাশে একটা পুরনো মন্দিরের মতো স্থাপনা। আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা যে গ্রামের খোঁজ করছিলাম এটাই সেই গ্রাম। কিন্তু আমরা তো জানি এই গ্রামের কেউ জীবিত নেই, তাহলে এরা কারা? আমাদেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে এক বৃদ্ধ কাপা গলায় বলল, এই রাতে তোমরা এখানে কি করছো, আর তোমরা কিভাবে বা এই গ্রামের খোঁজ পেলে? রাহা বলল, আমরা আমাদের চাচাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঢুকে গিয়েছিলাম, পরেই বাচ্চা মেয়েটার পিছু করতে করতে এখানে চলে এসেছি। বৃদ্ধ লোকটা বলল, এই বাচ্চার নাম সায়রা, ও তোমাদের এখানে নিয়ে এসেছে যাতে তোমরা রাতের আধারে পথ ভুলে জঙ্গলে হারিয়ে না যাও। তাহলে আজকে রাতের জন্য তোমরা আমাদের মেহমান হও, কাল সকালে চলে যাবে। আমি বললাম, না, আমরা এখানে থাকবো না। আমি জানি আপনারা কোনো মানুষ না, আমি পড়েছি এই গ্রামের কেউ জীবিত নেই, আপনারা অন্য কিছু, আমরা এখনই চলে যাব এখান থেকে। রাহা বলল, দাঁড়া হিসমা, তারা যদি মৃতই হয় তাহলে তো তাদের ছায়া থাকার কথা না, ওই দেখ তাদের ছায়া পড়ছে। আর তোরা চলে গেলেও আমি যাব না, আমি আমার চাচাকে নিয়েই ফিরব। অন্তত কাল সকাল অবধি আমার সাথে থাক, তারপর না হয় চলে যাস। হাদিদ আর আমি না চাইতেও রাহার জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। হতে পারে রাহাই ঠিক, এই গ্রামে সবাই মারা যায়নি, তবে কোনো কারণে সব জায়গা থেকে এই গ্রামের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। তারা আমাদের গ্রামের ভেতরে নিয়ে গেল। দেখলাম প্রতিটি গাছের সাথে বিভিন্ন প্রাণীর কঙ্কাল ঝুলিয়ে রাখা হয়েছে। এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, খারাপ শক্তি থেকে বাঁচার জন্য এগুলো করে রাখা হয়েছে। তারা আরও বলল, গ্রামে আগের মতো মানুষ নেই এখন, একটা বড় বিপর্যয় এসেছিল আমাদের গ্রামের উপর, সেই বিপর্যয়ে অধিকাংশ মানুষ মারা গিয়েছে, এখন অল্প কয়েকজন বেঁচেই আছে। সেই বিপর্যয়ে আমরা দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছি। সবাই জানে জিনাবাসী নামে কোনো গ্রাম নেই। আমাদের মাঝে দুইজনের এই গ্রামের বাইরে যাওয়ার অনুমতি আছে। যদি নিয়ম ভঙ্গ করে কেউ গ্রামের বাইরে যেতে চায়
তাহলে তার মৃত্যু অনিবার্য। আমি বললাম, এগুলো কি ধরনের কথা? এমন কি আছে গ্রামে যে আপনারা গ্রামের বাইরে গেলে মারা যাবেন? আমি বিশ্বাস করি না এসব। তখনই সেই চাদর মুড়ি দিয়ে অদ্ভুত লোকটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমরা গ্রাম অবধি চলে এসেছ? রাহা তাকে দেখেই বলল, আমার চাচা কোথায়? লোকটা কর্কশ গলায় বলল, জানি না। রাহা আবার কিছু বলার আগেই এক বৃদ্ধা বলল, এর নাম লাকার্তা। আমাদের গ্রামে যে দুজন লোকের বাইরে যাওয়ার অনুমতি আছে তার মাঝে সে একজন। সে আমাদের জন্য খাদ্য পানীয় নিয়ে আসে বাইরে থেকে। তার স্ত্রী সেই বিপর্যয়ের সময় মারা গিয়েছে। তার মেয়েকে জন্মের পরই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। লাকার্তা নামের লোকটা রাগান্বিত স্বরে বলল, আপনাদের কতবার বলেছি বাইরে থেকে কোনো মানুষকে আমাদের গ্রামে নিয়ে আসবেন না। তারা যতবারই আসে ততবারই আমাদের গ্রামের জন্য বিপদ নিয়ে আসে। এই বলে হনহন করে চলে গেল সে। এক বৃদ্ধা বলল, তোমরা কিছু মনে করো না, স্ত্রী সন্তান হারানোর পর থেকেও একটু পাগল হয়ে গেছে। আমি বললাম, ওনার মেয়েকে কি চুরি করলো, আর কেনই বা চুরি করলো? বৃদ্ধ বলল, সে অনেক কথা, পরেও কখনো বলবো। এখন তোমরা ওই কুড়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমরা তোমাদের জন্য খাবার পাঠাচ্ছি। আর হ্যাঁ, গ্রাম থেকে বের হতে পারা দ্বিতীয়জনের সাথে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব তোমাদের। এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে সবাই চলে গেল। আমরা তিনজন তাদের দেখানো কুড়ে ঘরে ঢুকে দেখলাম বাইরে থেকে খুব পুরনো মনে হলেও ভেতরে অনেক সুন্দর করে পরিপাটি করে রাখা সবকিছু। গ্রামের সবাই কেমন যেন অদ্ভুত, গভীর রহস্য ঘিরে আছে এখানে। রাহা বলল, আমার চাচা তো ওই লাকার্তা নামের লোকটার সাথেই ছিল, তাহলে গেল কোথায়? কিছুই বুঝতে পারছি না। আদিত বলল, সব কথা বাদ, আগে বল এখানে থাকবি কিভাবে? এই ঘরে শোয়ার মতো শুধু একটা চৌকি আছে, রাতে ঘুমাবো কিভাবে? তখনই সে বাচ্চা মেয়ে সায়রা আর এক বৃদ্ধা মাটির বাসনে কিছু খাবার নিয়ে আমাদের ঘরে আসলো। দেখলাম খাবার আইটেমের সবই মাংস, দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। রাহা তো কিছু না ভেবেই তাদের হাত থেকে খাবারের বাসনগুলো নিয়ে চৌকির ওপর বসে খাওয়া শুরু করলো। মনে হচ্ছে কয়েক বছর ধরে ক্ষুধার্ত। রাহাকে এভাবে খেতে দেখে হাদিত বলল, আজ থাকা রাক্ষসী, মনে হচ্ছে জীবনের শেষ খাওয়া খাচ্ছিস। রাহা মুখে একদলা মাংস ঢুকে অস্পষ্ট গলায় বলল, খাবারটা দারুণ, খেয়ে দেখ একবার। সায়রা অদ্ভুতভাবে রাহার খাওয়ার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধটা খেয়াল করে সায়রাকে ধাক্কা দিয়ে বলল, চল আমরা যাই, ওদেরকে বিশ্রাম করতে দে। এই বলে বৃদ্ধা এবং সায়রা চলে গেল। যার আগে বলে গেল, রাতের বাইরে বের হবে না। তারা চলে গেলে হাদিত বলল, রাতে বাইরে বের না হলে প্রকৃতিটাকে সারা দিব কি জ্বালানা দিয়ে? পাগলের প্রলাপ, আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি বললাম, আমারও কিছু ঠিক মনে হচ্ছে না। এখন তাহলে খাবার খেয়ে শুয়ে পড়ি, কাল সকাল হতেই আমরা চলে যাব। খাবার খাওয়ার সময় বুঝলাম রাহা কেন এভাবে খাচ্ছে। সত্যি খাবারগুলো অনেক সুস্বাদু। এগুলো কিসের মাংস জানি না, তবে স্বাদটা একদম অন্যরকম। এমন স্বাদের মাংস জীবনে কোনোদিন খাইনি। তিনজন মিলে সব মাংসগুলো খেয়ে সাভার করে ফেললাম। খাবারের বাসনগুলো চোখের তলায় রেখে আমরা ঠিক করলাম তিনজন একসাথে ঘুমাবো না। যদি কোনো বিপদ হয় তাহলে যেন সে আমাদের সতর্ক করতে পারে। সে অনুযায়ী হাদিতকে প্রথমে ঘরের বাইরে বসে থাকতে হবে, আবার আমরা দুজন উঠে ঘরের বাইরে থাকবো, হাদিত ঘুমাবে। এই মতো হাদিত ঘরের বাইরে গিয়ে বসে পড়ল, আমি রাহা ঘুমিয়ে পড়লাম। এদিকে দেখা যায় চোখের তলায় খাবারের বাসনগুলোতে কালো কালো পোকা গিজগিজ করছে। তার পাশে একটা ছোট বাচ্চার কঙ্কাল পড়ে আছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম রাহা মুখ হা করে ঘুমাচ্ছে। ঘুম ভাঙার কারণ খুঁজতে গিয়ে বুঝলাম ঘরের সামনে দিয়ে অনেক মানুষের পায়ের আওয়াজ। তারা হেঁটে যাচ্ছে কেমন যেন গুনগুন করতে করতে। আমি আস্তে করে রাহাকে জাগিয়ে তুললাম। রাহা উঠে পায়ের শব্দ শুনে ভয় পেয়ে গেল। বৃদ্ধা তো বলেছিল এই গ্রামে বেশি মানুষজন নেই, তাহলে এত মানুষের পায়ের শব্দ কিভাবে? আমি বললাম, রাহা ক্যামেরা বের কর, যেহেতু চলে এসেছে এই গ্রামে তাই রহস্য উদ্ঘাটন করেই তারপর যাব। কথা মতো রাহা ক্যামেরা বের করে অন করে নিল। আমরা দুইজন আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে দেখলাম সব স্বাভাবিক, কোনো পায়ের শব্দ নেই। আদিত ঘরের বেড়ার সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আদিতকে ডেকে তুলতেই চমকে উঠে বলল, ছেড়ে দেন আমারে, আমি কিছু করি নাই। রাহা বলল, কিরে, কোন জগতে আসোস তুই? কার কাছে মাপ চাইতেছোস? আদিত হুশে এসে বলল, কি হইছে, তোরা বাইরে কেন, ঘুম হয়ে গেছে? হঠাৎ একটা অদ্ভুত সুরে গান ভেসে আসলো। গানটা আমার তিনজনই শুনতে পেলাম। খুব করুণ সুরে কেউ গান গাইছে। আদিত বলল, এমন গান আমি আগে কখনো শুনিনি, এটা কোন ভাষার গান গাইছে? আমি বললাম, চল খুঁজে দেখি গানের উৎস, দেখি রাতের বেলায় গ্রামে আসলে কি হয়। এই বলে তিনজন গানের শব্দের দিকে এগিয়ে যেতে লাগলাম। রাহা ক্যামেরা দিয়ে সবকিছু শুট করে নিচ্ছে। গানের উৎস খুঁজতে খুঁজতে আমরা সেই পুরনো মন্দিরের কাছে চলে এলাম। দেখলাম বোরকা পরা এক মহিলা মন্দিরের সিঁড়ির উপর বসে নিচের দিকে মাথা দিয়ে গান গেয়ে যাচ্ছে। গানের সুরে আমরা তিনজনই মাতাল হওয়ার মতো অবস্থা। এমন গান জীবনে শুনিনি। তখনই দেখলাম লাকার্তা নামের লোকটা মন্দিরের ভেতর থেকে বের হয়ে এলো। সাথে সাথে বোরকা পরা মহিলা গান থামিয়ে আস্তে করে উঠে নিচের দিকে মাথা দিয়ে মন্দিরের ভেতর চলে গেল। লাকার্তা ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, অবশেষে নিজের বাবার কাছে ফিরে এসেছে হিসমা। বাবার কাছে ফিরে এসেছে মানে? কে বাবা? কার বাবা?
লোকটা হাসতে হাসতে মন্দিরের সিঁড়ির উপর উঠে বসে বলল, আমি তোদের একটা গল্প শোনাই, গল্পটা মন দিয়ে শুনবি। একটা শান্তিপূর্ণ গ্রাম ছিল। জঙ্গলের গভীরে হওয়ার কারণে মানুষ সেই গ্রামের নাম দেয় জিন আবাসী, মানে জিনের গ্রাম। গ্রামের মানুষগুলো খুবই সাধারণ আর শান্তিপ্রিয় ছিল। সারাদিন কাজ করে ঘরে ফিরে বাচ্চা কাচ্চা স্ত্রী পরিজনের সাথে হেসে খেলে সময় কাটাত। গ্রামের সবাই সবার প্রতি আন্তরিক ছিল, কোনো ঝগড়াঝাটি মারামারি কিছুই ছিল না। কিন্তু হঠাৎ করেই গ্রামের উপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো। মানুষের গবাদি পশু পাখি মরতে শুরু করলো, ফসল জমি শুকিয়ে ফেটে গেল, নদীর পানি শুকিয়ে গেল, মানুষজন খাবারের অভাবে হিংস্র হয়ে গেল। তখনই সেই গ্রামের আবির্ভাব ঘটে একজন তান্ত্রিকের। সে এসে সবাইকে বোঝালো এই গ্রামের ওপর অভিশাপ রয়েছে। অতি তাড়াতাড়ি যদি অভিশাপ কাটানো না যায় তাহলে আস্তে আস্তে গ্রামের সবাই মারা যাবে। এটা শুনে গ্রামের সবাই সেই তান্ত্রিকের কাছে অনুরোধ করল অভিশাপ কাটিয়ে দেওয়ার জন্য। বিনিময়ে সে যা চাইবে তাই পাইবে। তান্ত্রিক বলল, অভিশাপ কাটানোর জন্য নর বলি দিতে হবে, প্রতিটি ঘর থেকে একজন মানুষের বলি দিতে হবে, তাহলেই এই অভিশাপ কেটে যাবে। সবাই এটা শুনে অনেক ঘাবড়ে গেল। এটা কিভাবে সম্ভব? কেউ নিজের ইচ্ছেতে কেন বলি হতে চাইবে? কেউ এটা করতে রাজি হলো না। তান্ত্রিককে অন্য কোনো উপায় খুঁজে বের করতে বলা হলো, কিন্তু তান্ত্রিক বলল, এটা ছাড়া আর কোনো উপায় নেই এই অভিশাপ কাটানোর। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল কোনোভাবে এটা করা যাবে না। দরকার হলে এমন কি মরে যাবে, সবাই কিন্তু নিজের ইচ্ছাতে বলি হব না। তান্ত্রিককে সবাই গ্রাম থেকে তাড়িয়ে দিল ডাইনি আখ্যায়িত করে। গল্পের এই পর্যায়ে এসে আমি লোকটাকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে সে তান্ত্রিক একজন মহিলা ছিল? লোকটা বলল, হ্যাঁ, সে একজন মহিলা তান্ত্রিক ছিল। রায় উৎসাহ নিয়ে বলল, তারপর কি হলো? গ্রামের সবাই কি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল? লোকটা আবার বলা শুরু করলো, তান্ত্রিককে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পরই শুরু হলো একের পর এক মৃত্যু। প্রতিদিন গ্রামে কেউ না কেউ মরতে শুরু করলো। এভাবে চলতে থাকলে গ্রাম পুরো খালি হয়ে যাবে ভেবে সবাই মিলে সিদ্ধান্ত নিল তান্ত্রিকের কথা মতো নরবলি দিয়ে সব ঘর থেকে একজন করে। অনেক খুঁজে তান্ত্রিককে আবারও গ্রামে আনা হলো। সব ঘর থেকে একজন করে বাছাই করা হলো বলি দেওয়ার জন্য। নিজের চোখের সামনে সেদিন আপন মানুষগুলোকে মরতে দেখেছিল সবাই। সেদিন ছিল চন্দ্রগ্রহণের রাত। তান্ত্রিক বলি দেওয়ার জন্য সব ব্যবস্থা করল। তারপর বলি সম্পন্ন হলো। আশ্চর্যজনকভাবে সত্যি সত্যি তার পরের দিন থেকে গ্রামের অভিশাপ কাটতে লাগলো। নদীতে পানি ফিরে এলো, জমিতে ফসলে ভরে গেল, গবাদি পশু পাখি আরও মোটা তাজা হয়ে গেল, গাছে গাছে নতুন পাতা গজাতে লাগলো। এসব দেখে সবাই প্রিয়জন হারানোর ব্যথা ভুলে তান্ত্রিককে সাদরে গ্রহণ করে নিল। তার জন্য গ্রামে একটা ঘর তৈরি করে দেওয়া হলো। তখন থেকে সেই তান্ত্রিক গ্রামেই থাকা শুরু করলো। মানুষ যে কোনো সমস্যা হলে তার কাছে যেত, সে সব সমস্যার সমাধান করে দিত আধ্যাত্মিকভাবে। গ্রামে আবার সে শান্তি ফিরে এলো। কিন্তু সেই শান্তি বেশি দিন থাকলো না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটার মনে ইচ্ছে জাগলো অনেক ধনী হওয়ার, অনেক টাকা পয়সার মালিক হওয়ার। সেই ইচ্ছা নিয়ে এই লোকটা চলে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক ধ্যানে বসে সমাধান দিল, লোকটার প্রথম সন্তান বলি দিতে হবে জন্মের সাথে সাথে। তাহলে লোকটা এমন এমন জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবে যে তাকে আর পেছনে তাকানো লাগবে না। সে হবে গ্রামের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি। লোকটা তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেল। তার স্ত্রীর সন্তান সম্ভাবনা হলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন গ্রামে আসে দুজন মেয়ে শহর থেকে। সবাই তাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছিল, কিন্তু তারা সে লোকটার এই উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ালো। লোকটার স্ত্রী একটা মেয়ে সন্তান প্রসব করল। মেয়েটাকে বলি দেওয়ার আগেই ওই দুই মেয়ে লোকটার পথে আটকে দাঁড়ালো। তাদের মাঝে একজন বাচ্চা নিয়ে পালিয়ে গেল, আরেকজন আহত অবস্থায় এখানেই পড়ে রইল। সময় মতো বাচ্চা বলি দিতে না পারায় তান্ত্রিককে মেরে ফেলা হয় এবং গ্রামের উপর আবার অভিশাপ নেমে আসে। এবারের অভিশাপে গ্রাম একদম শূন্য হয়ে যায়। গোটা কয়েকজন ছাড়া সবাই মারা যায়। আস্তে আস্তে সবাই ভুলে যায় জিন আবাসী নামে কোনো গ্রাম ছিল। সবাই ভেবে নিয়েছিল এই গ্রামের কেউ বেঁচে নেই। এখনও এই গ্রামের মানুষ সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি, তবে খুব শীঘ্রই হবে। আমরা তিনজন চুপচাপ তার বলা কথা শুনলাম। এটা বোঝা গেল যে সে কোনো কাল্পনিক গল্প বলেনি, এটা এই গ্রামের রহস্য। লোকটা বলল, এখন তাহলে বল, তোরা এই গল্প থেকে কি শিখলি? আমি বললাম, গ্রামের সেই লোভী ব্যক্তিটি হলেন আপনি নিজে, আর যে দুজন মেয়ে আপনাকে বাধা দিয়েছিল তারা হলো শিফানা আর রিঙ্কি, আর সেই বলি না দেওয়া বাচ্চাটা হলাম আমি নিজে, তাই তো? লোকটা হেসে বলল, বা বাইরের দুনিয়া থেকে তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস। এখন তাহলে নিজের বাবার জন্য বলি হতে প্রস্তুত হয়ে নে। তোর বলির মাধ্যমে এই গ্রাম আবার অভিশাপ মুক্ত হবে। আমি বললাম, আপনার মতো বাবার জন্য নিজের জীবন দিব আমি? আপনি বাবা শব্দের কলঙ্ক। আমি এখান থেকে বের হয়ে যাব এবং দুনিয়ার সামনে এই গ্রামের আসল সত্য তুলে ধরব। লোকটা হাসতে হাসতে বলল, এখান থেকে বের হওয়ার কথা ভুলে যা। আমি তোর কাছে অনুমতি চাচ্ছি না। আমি তোকে বলি দিব মানে দিব, সেটা তোর ইচ্ছাই হোক বা অনিচ্ছায়। রাহা বলল, শিফানার সাথে আপনি কি করেছেন? শিফানা পাগল কেন হলো? লোকটা উঠে আমাদের দিকে এগিয়ে আসলে হাদিদ সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, খবরদার,
এক পাও আগাবেন না। আমি বেঁচে থাকতে আপনি কখনো হিসমা কোনো ক্ষতি করতে পারবেন না। লোকটা হাদিদকে ধাক্কা দিয়ে অনেকটা দূরে ফেলে দিল। তোরা বেঁচে থাকবে এটা কে বলল? লোকটা একদম আমার মুখের কাছে এসে বলল, শিফানার সাথে এমন কোনো নির্যাতন নেই যে করিনি। বেচারি অনেক কষ্ট পেয়েছে। দিনের পর দিন গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছি, জিব্বাতে লোহা গরম করে ছ্যাঁক দিয়েছি, বিষাক্ত সাপের কামড় খাইয়ে আবার নিরাময় করে বাঁচিয়ে রেখেছি। পশু পাখির মলমূত্র ছিল ওর প্রধান খাবার। এসব অত্যাচার সহ্য করতে না পেরে বেচারা একসময় পাগল হয়ে যায়। কিন্তু ততদিনে বুঝতে পারলাম ও গর্ভবতী। সেই সন্তানের বাবাও আমি ছিলাম। ছেলে সন্তানের জন্ম দেওয়ার পর ওকে ফেলে দিয়ে আসলাম জঙ্গলের বাইরের রাস্তার কাছে। এই বলে খিটখিট করে হাসতে লাগলো জানোয়ারের মতো। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে শরীরে পুরো শক্তি দিয়ে তাকে কুশা একটা থাপ্পড় মেরে বললাম, ছি, তোর চেয়ে জঙ্গলের একটা হিংস্র পশু অনেক ভালো। অন্তত নিজের জাতের কারোর উপর আক্রমণ করে না সে। তুই মানুষের আরেকটা মানুষের সাথে এমন করতে পারলি? তোকে আমি মেরে ফেলবো। এই বলে আবার তাকে থাপ্পড় মারতে গেলে সে আমার হাত ধরে ফেললো এবং রেগে আমাকে কুশা একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিল। আমার সবকিছু যেন ঝাপসা হয়ে এলো। আমি নড়ার শক্তিও পাচ্ছি না। ঝাপসা চোখে দেখলাম আশেপাশে কালো কাপড় পরা অনেক ছায়ামূর্তি এগিয়ে আসছে। ছায়ামূর্তিগুলোর সাথে সেই সায়রা নামের বাচ্চা মেয়েটাও আছে। ওই লোকটা রাহা এবং হাদিদকে ধরে টেনে হিচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি মাটিতে পড়ে আছি মরার মতো। গুঙ্গানির মতো শব্দ করে বললাম, ওদেরকে ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস ওদের? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম আমি দেখলাম আমি একটা পুরনো ঘরের ভেতর ফ্লোরে শুয়ে আছি। আমার হাত পা বাঁধা। চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরের দেয়ালে দেয়ালে আগরবাতি জ্বালানো। মানুষের মাথার কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্লোরে রক্তের দাগ শুকিয়ে গেছে। আমি চিৎকার করে ডাকলাম, আমাকে ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। তখন সে বোরকা পরা মহিলা খাবারের থালা নিয়ে সেখানে প্রবেশ করলো। আমি তাকে দেখে রেগে বললাম, আমার খাবার দরকার নেই, আমার বাঁধন খুলে দেন, আমি বের হব এখান থেকে। বোরকা পরা মহিলা কিছু বলল না। খাবারের থালাটা রেখে আবার চুপচাপ করে চলে গেল। আমি চিৎকার করে বললাম, হাদিদা রাহা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে যান। ওরা কোথায়? কিন্তু সে আমার কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ চলে গেল। আমি অসহায়ের মতো কান্না করতে লাগলাম। কি করব এখন আমি? গায়ে সামান্যতম শক্তি নেই আমার। শরীর অনেক দুর্বল। হয়তো শক্তি থাকলে হাত পায়ের বাঁধনগুলো টেনেই ছিঁড়ে ফেলতে পারতাম। অনেক চিন্তা করে খাবারের থালাটা এগিয়ে নিলাম। শরীরে শক্তি পেতে হলে খেতে হবে আমাকে। দেখলাম বাটিতে অনেক সুস্বাদু মাংস ভুনা। আধা হাত দিয়ে কষ্ট করে উঠিয়ে খাওয়া শুরু করলাম। খেতে খেতে হঠাৎ মুখের ভেতর লোহা জাতীয় কিছু একটা লাগলো মাংসের সাথে। বের করে দেখলাম এটা একটা আংটি। একটু পরিষ্কার করে আমি আংটিটা দেখে ভয় কেঁপে উঠলাম। এটা তো রাহার হাতের আংটি। তাহলে কি আমি এতক্ষণ রাহার মাংস খেলাম? ভাবতেই গলার ভেতর আঙুল দিয়ে বমি করে সব ফেলে দিলাম। কান্না করতে লাগলাম, রাহাকে ওরা মেরে ফেলেছে। এখানে যেসব মাংস রান্না করা হয়েছে সেগুলো কোনো পশু পাখির না, বরং মানুষের মাংস। এই জন্যই এর স্বাদ অন্যরকম। রাহার কথা ভাবতেই চিৎকার করে কান্না করতে লাগলাম। রাহা আর বেঁচে নেই। আমি নিজের পুরো শক্তি দিয়ে বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাদিদকেও মেরে ফেলবে ওরা। আমি হাদিদের কিছু হতে দিব না। দেখলাম মাংসের বাটিতে একটা হাড্ডি, ছুরির মতোই দেখতে। হাড্ডিটা নিয়ে অনেক কষ্টে হাতের বাঁধন কেটে ফেললাম। তারপর পায়ের বাঁধনও কেটে ফেলে রাহার আংটিটা নিয়ে কান্না করতে করতে বেরিয়ে পড়লাম সেখান থেকে। বাইরে এসে দেখলাম আমাকে সেই পুরনো মন্দিরের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল। সকাল হয়ে এসেছে প্রায়, এখনো পুরোপুরি অন্ধকার কাটেনি। আমি দৌড়ে চলে গেলাম সেই কুঁড়ে ঘর যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। হাদিদ হয়তো সেখানেই থাকবে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। চিৎকার করলে গ্রামের সবাই টের পেয়ে যাবে আমি বাঁধন খুলে বের হয়ে গেছি। তাহলে আবার ধরা পড়ে যাব। কি করবো এখন আমি? হাদিদকে তারা কোথায় রেখেছে? নাকি রাহার সাথে হাদিদকেও মেরে ফেলেছে? কি করব না করব ভাবতে ভাবতে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে গ্রাম থেকে বের হতে লাগলাম। একটু দূরে যেতে দেখলাম একজন দৌড়ে আসছে সামনে থেকে। এটা কে হতে পারে? আমি দৌড়ে তার দিকে এগিয়ে যেতে লাগলাম সাহায্যের জন্য। সামনে যেতে বুঝতে পারলাম এটা আমার মা। মা এখানে কেন আসছে? হয়তো আমাকে বাঁচাতে আসছে। আমিও কান্না করতে করতে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। ভয় এবং কষ্টে কাঁপতে লাগলাম। মা আমাকে শান্ত করে বলল, কিছু হয়নি হিসমা, আমি এসে গিয়েছি, চল এখান থেকে তাড়াতাড়ি, কিচ্ছু হবে না তোর। আমি হিচকে তুলে বললাম, মা, রাহাকে ওরা মেরে ফেলেছে। আমাকে রাহার মাংস রান্না করে খাইয়েছে। হাদিদকেও খুঁজে পাচ্ছি না। হাদিদকেও বাঁচাও মা। মা বলল, বাঁচাবো, এখন আমাদের যেতে হবে। তারা শুধু তোকে চায়। আগে এই গ্রাম থেকে তো দূরে যেতে হবে। হাদিদকে বাঁচাতে পরে আসবো আমরা। আমি কিছুতেই হাদিদকে ছাড়া এখান থেকে যেতে চাইলাম না। মা আমাকে টেনে জোর করে নিয়ে যাচ্ছে। একটু দূরে যেতেই হাদিদের কণ্ঠ শুনে আমরা থমকে দাঁড়ালাম। চারিদিকে তাকিয়ে দেখলাম হাদিদ একটা গর্তে পড়ে আছে। সেখানে মানুষের হাড়গোড়ে পরিপূর্ণ। হাদিদ সেখানে পড়ে কাতরাচ্ছে। আমি দৌড়ে সেখানে যেতে চাইলে মা আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই এখানে দাঁড়া, আমি হাদিদকে নিয়ে আসছি তুলে। কোনো বিপদ দেখলে আমার জন্য অপেক্ষা করবি না, তুই পালাবি যেভাবেই হোক, ওরা যেন তোকে না পায়। এই বলে মা আমার কপালে একটা চুমু দিয়ে হাদিদকে সেখান থেকে তুলে আনার জন্য গর্তে নামলো।
আমি ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখছি। হঠাৎ মায়ের চিৎকার। আমি সেদিকে তাকিয়ে দেখলাম হাদিত একটা শুকনো হাড় মায়ের গলায় ঢুকিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে এবং অবাক হয়ে মুখ চেপে চিৎকার করে বললাম, হাদিত, এটা তুই কি করলি? হাদিত রক্তাক্ত মুখে ভয়ঙ্কর একটা হাসিতে বলল, এত কষ্ট করে তোকে গ্রামে নিয়ে আসলাম আর তুই কিনা এভাবে পালিয়ে যাচ্ছিস? মায়ের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। হাদিত শুকনো হাঁটিটা দিয়ে মাকে বারবার আঘাত করছে আর বলছে, আমাদের গ্রাম ধ্বংস করার মূল্য এটা। আমি দৌড়ে গিয়ে হাদিতকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হাদিতকে বললাম, এটা তুই কি করলি? কেন করলি? হাদিত হাসতে হাসতে বলল, সে তোর মা না, তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছে। সে তোকে চুরি করে নিয়ে যাওয়াতেই আমাদের গ্রামে আজকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোর বলির মাধ্যমে আবার আমাদের গ্রাম অভিশাপ মুক্ত হবে। আমি অবাক হয়ে বললাম, তোর গ্রাম মানে? হাদিত বলল, হ্যাঁ, আমি এই জিনাবাসী গ্রামের বাসিন্দা। আমি সেই দ্বিতীয় জন যার গ্রামের বাইরে যাওয়ার অনুমতি আছে। আমি বললাম, না, এটা হতে পারে না, তুই হাদিত না, হাদিতের রূপে অন্য কেউ। হাদিত কখনো এত হিংস্র হতে পারে না। তুই কে? হাদিত ওর চেহারায় থাকা রক্ত জিহ্বা দিয়ে চেটে খেয়ে বলল, কতদিন হলো রক্তের স্বাদ পাইনি। তোকে এই গ্রামে ফিরিয়ে আনার জন্য আমি বছরের পর বছর ধরে তোর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছি। আমি উঠে তেড়ে এলাম হাদিতের দিকে। ওর জামার কলার ধরে চিৎকার করে বললাম, তুই হাদিত না, সত্যি করে বল তুই কে? আর হাদিত কোথায়? হাদিত তোর কলার থেকে আমার হাত ছাড়িয়ে বলল, আমি হাদিত। আর আগে যে ছিল সেও হাদিত, কিন্তু সেটা ছিল পরিকল্পনার অংশের হাদিত। এখন তোর সামনে যাকে দেখছিস সে সত্যিকারের হাদিত। আমি রাগে গড়গড় করতে করতে বললাম, তাহলে কি তুই সেই জারুর সন্তান যে শিফানাকে অত্যাচার করার সময় হয়েছিল? হাদিত আমাকে কষে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়ে কর্কশ গলায় বলল, আমাকে জারজ বলবি না। যা কিছু হয়েছে সবকিছুর জন্য তুই আর তোর ওই পালিত মা দায়ী। সেদিন তারা তোকে নিয়ে পালানোর চেষ্টা না করতো তাহলে এই গ্রাম অভিশপ্ত হতো না, আর আমারও জন্ম হতো না। আমি বললাম, কিন্তু কিভাবে করলি তুই এসব? তোর তো মা বাবা আছে, তারা কারা ছিল? হাদিত বলল, ওগুলো সব চোখের ধোঁকা ছিল। আমার মা বাবা বলতে কেউ ছিল না। আমাদের মধ্যে সবচেয়ে উৎসুক মনোভাবের ছিল রাহা, তাই আমি রাহাকে ব্যবহার করি। আমি রাহাকে এই গ্রাম সম্পর্কে জানিয়েছিলাম। আমি জানতাম রাহা এমন গ্রামের নাম শুনলে উৎসাহী হয়ে এখানে আসার জন্য পাগল হয়ে যাবে। রাহাকে আমি স্বপ্নের মাধ্যমেই শিফানার কথা জানিয়েছিলাম। রাহা শারীরিকভাবে রাহা থাকলেও ওকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতাম আমি। গ্রামের মানচিত্র থেকে শুরু করে এখানে নিয়ে আসা পর্যন্ত আমি সব করেছি রাহাকে দিয়ে। কিন্তু দুঃসম্পর্কের চাচা এখানে আসার সময় আমাদের প্ল্যানে ছিল না, তাই বাবা তাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলেছে। সব শুনে আমি হাদিতকে জোরে থাপ্পড় মেরে বললাম, ওই ঘৃণ্য লোকটাকে বাবা বলতে তোর লজ্জা করে না? বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সাথে এমনটা কিভাবে করতে পারলি? রাহাকেও মেরে ফেললি, আমার মাকেও মেরে ফেললি, এখন আমাকেও মেরে ফেলবি। তারপর কাকে মারবি? তোরা তো হিংস্র জানোয়ার। তোদের বেঁচে থাকতে হলে তো কাউকে না কাউকে মেরেই বেঁচে থাকতে হবে। হাদিত হেসে বলল, দুনিয়াটাই এমন, বাঁচতে হলে মারতে হবে। তবে একটা জিনিস কি জানোস, তুই আমার সৎ বোন। আমাদের মা আলাদা হলেও বাবা কিন্তু একজনই। আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা শুকনো হাড় উঠিয়ে হাদিতের দিকে তেড়ে গেলাম শয়তানের বাচ্চা বলে, কিন্তু তার আগে পেছন থেকে কেউ এসে আমার মাথায় বাড়ি দিল। আমি কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেলাম। ঝাপসা চোখে দেখতে পেলাম সেই লাকারটা আমাকে বাড়ি মেরেছে। হাদিত বলল, তোমার আসার কি দরকার ছিল বাবা? আমি ওকে সামলে নিতাম। লাকারটা মুচকে এসে আমার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমার আর কিছুই মনে নেই। তারপর দৃশ্য চলে গেল গতকাল রাতে। আমরা দেখতে পাই রাহাকে কিভাবে মারা হয়েছিল। লাকারটা যখন হাদিত এবং রাহাকে টেনে নিয়ে একটা ঘরে ছুঁড়ে মারল, তখন রাহা উঠে তাড়াতাড়ি হাদিতকে জিজ্ঞাসা করলো, দোস্ত ঠিক আছোস? আমাকে মাফ করে দে, আমার জন্য তোরা এই গ্রামে এসেছিস। আমার অতি উৎসাহ তোদেরকে আজ বিপদে ফেললো। তখনই লাকারটা পেছন থেকে এসে রাহাকে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। লাকারটা একটা লোহার শিক দিয়ে হাদিতকে আঘাত করতে গেলে রাহা কোনো মতে উঠে লাকারটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর হাদিতের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওকে মারার আগে আমাকে মারতে হবে। কিন্তু তখনই পেছন থেকে হাদিত রাহার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। রাহা কিছু বুঝে ওঠার আগে ছুরি বের করে আবার উল্টো ঘুরিয়ে পেটে ঢুকিয়ে দিল। রাহা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রাহা কোনো মতে বলল, হাদিত, এটা তুই কি করলি? হাদিত ভয়ঙ্কর একটা হাসিতে বলল, ধন্যবাদ হিসমা-কে এখানে নিয়ে আসার জন্য। রাহা মাটিতে লুটিয়ে পড়ল। হিচকি তুলতে তুলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। লাকারটা বলল, এই না হলে আমার ছেলে, এখন তোকে কি করতে হবে সেটা নিশ্চয় বলা লাগবে না। হাদিত ভয়ঙ্কর হাসি দিয়ে রাহার শরীরের অঙ্গগুলো কেটে আলাদা করতে লাগলো। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি একটা চৌকির ওপর শোয়া। লাকারটা আমার মাথার কাছে বসে মন্ত্র পড়ছে। সে সায়রা নামের বাচ্চা মেয়েটাও আমার পায়ের কাছে বসে আছে চোখ বন্ধ করে। আর হাদিত ঘরের এক কোণে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়াচড়া করতে পারছি না। আমার পুরো শরীর যেন পাথর হয়ে গেছে। কথা বলার চেষ্টা করেও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারলাম না। লাকার তার মন্ত্রের ধ্বনি আমার কানে ভেদ করে কলিজায় গিয়ে আঘাত করছে। আমার কান ফেটে রক্ত বের হয়ে যাবে মনে হচ্ছে।
একটু পর আমার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে বোরকা পরা মহিলা ঘরে ঢুকে আলোর মতো বাচ্চা মেয়ে সায়রার মাঝে ঢুকে গেল। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না। হঠাৎ সায়রা চোখ মেলে তাকালো। দেখলাম ওর চোখে কোনো মনি নেই, সম্পূর্ণ কালো রঙের চোখ। মুখের দুই পাশ দিয়ে দুইটা লম্বা দাঁত বের হলো। সায়রা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি হাদিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত চঞ্চল আর বিশ্বস্ত বন্ধু হঠাৎ করেই কিভাবে একটা শয়তানে পরিণত হতে পারে? জানি না ওরা আমার সাথে কি করবে এখন। আমাকে মেরে ফেললেও এখন ততটা ব্যথা পাবো না যতটা ব্যথা আমার মনে ঘায়েল করেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না হাদিত এমনটা করতে পারে। আমি হাদিদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। মুখ দিয়ে বলতে না পারলেও চোখ দিয়ে ওকে বললাম, এমনটা না হলেও পারত। তুই বললে তোর জন্য হাজারবার মরতে পারতাম বন্ধুত্বের খাতিরে। মারা যাব বলে কষ্ট পাচ্ছি না, কষ্ট পাচ্ছি তোর এমন ভয়ঙ্কর রূপ দেখে। খেয়াল করলাম হাদিদের চোখেও পানি টলমল করছে। ওর হিংস্র চেহারার কালো মেঘ ভর করেছে। হয়তো ওর কৃতকর্মের জন্য আফসোস করছে। লাকারতে উঠে মন্ত্র পড়তে পড়তে একটা পাত্রে কিছু পানি নিয়ে সেটা ছিটিয়ে দিল আমার উপর। সায়রা চোখ বন্ধ করে আমার পাশে শুয়ে আছে। আমি জানি না তারা কি করতে যাচ্ছে। বোরকা পরা মহিলাটা কিভাবে এই সায়রার মাঝে ঢুকে গেল। লাকারতা মন্ত্র থামিয়ে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোর এই পবিত্র আত্মা দ্বারা আমি সেই তান্ত্রিককে জীবিত করতে যাচ্ছি। তান্ত্রিক একবার জীবিত হয়ে গেলে পুরো গ্রামে আবার সে শান্তি ফিরে আসবে। ওই বোরকা পরা আত্মাটাই হলো সেই তান্ত্রিক, আর এই বাচ্চাটা হলো স্বয়ং শয়তান। তোর বলির মাধ্যমে শয়তান তান্ত্রিককে ফিরিয়ে দিবে। এই বলে লাকারতা ভয়ানক একটা অর্থ হাসিতে মেতে উঠল। আমি কিছু বলতে চাইলেও কোনো কথা বলতে পারলাম না। হাদিদের দিকে তাকিয়ে দেখলাম এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে মনমরা হয়ে। হাদিদের চোখে ভেসে উঠল আগের কিছু স্মৃতি। রাহা, হাদিদ এবং হিসমা। কলেজের সবাই ওদের বন্ধুত্ব দেখে হিংসা করত। কত খুনসুটি তিনজনের। সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে বসে একসাথে খাওয়া, রাহার বেশি খাওয়ানো ওকে খেপানো, ম্যাথ টিচারের বাড়ি পেয়ারা চুরি করা, আরো কত কিছু। হাদিদের চোখ পানিতে ভিজে গেল। রাহার মৃত্যুর সময় অসহায় মুখটা ভেসে উঠতেই হাদিদের ভেতরটা মোচড় দিয়ে উঠল। লাকারতে একটা ধারালো ছুরি নিয়ে আমার গলায় ধরে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলো। পাশে সায়রার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। আমার শরীর কাঁপতে শুরু করলো। আশেপাশে সবকিছু কাঁপতে লাগলো। লাকারটা মন্ত্র পড়ার গতি আরো বাড়িয়ে দিল। আমার গলায় ছুরি চালাতে যাবে তখনই হাদিদ এক ঝটকা এসে লাকারটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার শরীর একদম হালকা হয়ে গেল। আমি নড়াচড়া করতে পারছি এখন। লাকারটা চিৎকার করে বলল, এটা তুই কি করলি? হাদিদ কান্না করে দিয়ে বলল, না বাবা, হিসামকে আমি মরতে দেব না। ওর বদলে আমাকে বলি দাও, ওকে ছেড়ে দাও। লাকারটার আগে গড়গড় করতে করতে বলল, ওর বদলে যদি তোকে বলি দেওয়া যেত তাহলে তুই এখনো বেঁচে থাকতি না। বলি হিসমাকেই দিতে হবে। হিসমা ছাড়া কারোর বলি সে গ্রহণ করবে না। আমার পথ থেকে সরে যা, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি ওকে বলি দিতে হবে। এই বলে লাকারটা আবার মন্ত্র পড়তে পড়তে আমার দিকে ছুরি হাতে এগিয়ে আসলে হাদিদ বলল, না বাবা, আমি কিছুতেই হিসামকে মরতে দেব না। লাকারতে এসে হাদিদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিল। তারপর মন্ত্র পড়া জারি রেখে আমার গলায় আবার ছুরি তুলল। তখনই পেছন থেকে হাদিদ লাকারতার মাথায় বাড়ি দিয়ে ফেলে দিল তাকে। লাকারতা মাথা চেপে ধরে চিৎকার করে বসে পড়ল। হাদিদ দৌড়ে এসে আমাকে উঠে বলল, ইসমা, আমাকে ক্ষমা করে দিস, এখনই পালিয়ে যায় এখান থেকে। আমি কোনো মতে উঠে হাদিদকে কিছু না বলেই বের হয়ে যেতে লাগলাম। ওর ওপর আমার ঘৃণা এখনো আছে। ও যত কিছুই করুক না কেন, এখন রাহা এবং আমার মায়ের মৃত্যু ওর হাতেই হয়েছে। তখনই লাকারতা পেছন থেকে হাদিদকে ছুরি দিয়ে আঘাত করল। হাদিদ চিৎকার করে বলল, ইসমা, তুই পালিয়ে যা। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখলাম লাকারতা হিংস্র পশুর মতো হাদিদকে বারবার ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করছে। হাদিদ তবুও হাতের ইশারায় আমাকে চলে যেতে বলছে। এবার আমার হাদিদের জন্য খুব মায়া হলো। আমি চলে না গিয়ে দৌড়ে এসে লাকারতাকে লাথি দিয়ে ফেলে দিলাম। হাদিদের মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে। একটু এসে বলল, আমাকে ক্ষমা করে দিস। এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল হাদিদ। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম হাদিদের দেহের পাশে বসে। ততক্ষণে লাকারতার বলির সময় পার হয়ে গিয়েছে। সায়রা ভয়ঙ্কর রূপ নিয়ে উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তুই আবার ব্যর্থ হয়েছিস। এই বলে এক ঝটকায় আমার কাছে এসে আমাকে ধরে ছুঁড়ে মারল। আমি দরজা ভেঙে গিয়ে বাইরে পড়লাম। সায়রা তার শয়তানের রূপে এসে লাকারতাকে ধরে উঁচু করে আছাড় মেরে বলল, দ্বিতীয়বার ব্যর্থ হলে তোর বাঁচার কোনো অধিকার নেই। লাকারতা কাকুতি মিনতি করে মাপ চাইতে লাগলো, কিন্তু শয়তান আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে লাকারতাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। লাকারটার শরীর দুই ভাগ করে দুই দিকে ছড়ে মারল। এই দৃশ্য দেখে আমি ভয়ে উঠে সেখান থেকে পালাতে লাগলাম। আশ্চর্যের বিষয় হলো, গ্রামে আর কোনো মানুষ নেই। সে বৃদ্ধ বৃদ্ধারা কোথায়? আমি চিৎকার করতে লাগলাম, কেউ নেই। সায়রা ভয়ঙ্কর রূপে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটতে লাগলাম জঙ্গলের দিকে। একটা গাছের শিকড়ের সাথে উষ্টা খেয়ে পড়ে যেতে লাগলাম। সায়রা উঠে এসে আমার উপর আক্রমণ করতে চাইলে তখনই সেখানেই সেই কারিনজিন করিম কাকার রূপ ধারণ করে চলে আসলো। সায়রাকে ধরে ছুঁড়ে ফেলে দিল সে।
কারিনজিন সায়রাকে অন্য একটা ভাষায় কিছু বলতে লাগলো। সায়রাও মোটা কণ্ঠে কারিনজিনের সাথে তর্ক করতে লাগলো। তর্ক করার এক পর্যায়ে সায়রা রেগে গড়গড় করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দেখলাম শিকড়ের সাথে উষ্টা খেয়ে পরে আমার মাথা ফেটে অনেক রক্ত বের হচ্ছে। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলাম। কারিনজিন আমার কাছে এসে বলল, আর ভয় নেই। আমি তাকে বুঝিয়ে দিয়েছি তোমাকে মারতে হলে আমার সাথে লড়াই করতে হবে। সে চলে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার হাতে স্যালাইন লাগানো, মাথায় ব্যান্ডেজ করা। নার্স এসে বলল, 3 দিন পর আপনার জ্ঞান ফিরল। আমি আস্তে আস্তে বললাম, আমাকে হাসপাতালে কি নিয়ে এসেছে? নার্স বলল, একজন রিক্সাওয়ালা আপনাকে এই হাসপাতালে ভর্তি করে চলে গেছে, সে আর আসেনি। আমি বুঝলাম এটা কে করেছে। সে আমাকে বাঁচিয়ে চলে গেছে, কিন্তু আমি বেঁচে আছি তাতে আমার তেমন আনন্দ লাগছে না। চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠতেই কেঁদে দিলাম। হতে পারে সে আমাকে জন্ম দেয়নি, কিন্তু আমাকে কখনো জানাতে বা বুঝতে দেয়নি আমি তার মেয়ে না। আমার জন্য মা জীবনে বিয়েই করেনি, অথচ আমাকে বলেছিল আমার বাবা নাকি ছোটবেলায় মারা গিয়েছে। কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আমাকে। রাশের চঞ্চল মুখটা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠল। হাদিদ সব শেষ করে দিয়েছে, তারপরও নিজেকে শেষ করে দিয়েছে। আমি এখন বাঁচব কি নিয়ে? হাসপাতাল থেকে রিলিজ হলাম 7 দিন পর। সোজা চলে গেলাম সৈয়দপুর মেন্টাল হসপিটালে। ইনচার্জের সাথে দেখা করে শিফানের খোঁজ করলাম। এবারে ইনচার্জ এড়িয়ে যেতে চাইলে আমি তাকে বললাম, আমার কাছে সব প্রমাণ আছে, আপনারা এখানকার রোগীদের শরীরের পার্টস বিক্রি করেন। সব নিয়ে পুলিশের কাছে যাব নাকি শিফানের সাথে আমাকে কথা বলতে দিবেন? ইনচার্জ অনেক ঘাবড়ে গিয়ে বলল, শিফান আপনার ক্ষতি করতে পারে, ওর সাথে দেখা করা আপনার ঠিক হবে না। এর আগেও আপনাদের উপর আক্রমণ করেছিল। আমি বললাম, সেটা আমি বুঝবো, এখন আমাকে শিফানের কাছে নিয়ে যান। ইনচার্জ আমাকে শিফানের কাছে নিয়ে গেল। শিফানা লোহার কক্ষের দরজা খুলে দিল আমার জন্য। আমাকে দেখে শিফানা সুন্দর করে হেসে বলল, তুই বেঁচে ফিরেছিস? মানে অন্য কেউ বেঁচে নেই? আমি আস্তে আস্তে গিয়ে শিফানার কাঁধে হাত রেখে বললাম, আমি বেঁচে আছি এটা জেনে আপনি কি খুশি হয়েছেন আন্টি? এবার শিফানা কেঁদে বলল, আমাকে এখান থেকে নিয়ে যা। কতদিন হলো সূর্যের আলো দেখি না। রিঙ্কি আমার জন্য হয়তো অপেক্ষা করছে, তাই না? আমি নাসূচক মাথা নেড়ে চোখের পানি ছেড়ে দিলাম। শিফানাও কেঁদে উঠল। আমি বললাম, আন্টি, আমি আপনাকে কথা দিলাম এখান থেকে বের করে নিয়ে যাব। আমি আবার আসবো আপনাকে নিয়ে যেতে। এভাবে শিফানার কাছ থেকে বিদায় নিয়ে ইনচার্জকে বললাম, শিফানা এখন সম্পূর্ণ সুস্থ। ও রিলিজ ডেট ঠিক হওয়া চাই খুব তাড়াতাড়ি। যদি কোনো গড়বড় করেন তাহলে জানেনই তো আমি কি করব। না থাকবে আপনার হাসপাতাল, আর না থাকবেন আপনি। ইনচার্জ বলল, ঠিক আছে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি শিফানার সব ফাইল রেডি করে আপনাকে পাঠিয়ে দেব, তারপর এসে ওনাকে নিয়ে যাবেন। আমি হসপিটাল থেকে বের হয়ে সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একটা নতুন সূর্যের উদয় হলো আজ থেকে।